জনাব আজিজুল বারী হেলাল, প্রথমে আপনার কাছে জানতে চাই যে একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট পরিমণ্ডল বিএনপিকে এবার ইলেকশনে জিততে সাহায্য করেছে কিনা? ধন্যবাদ খালেদ ভাই। আমি এই যে ব্রাত্য রাইসু প্রায় 9 ঘন্টা আগে এই স্ট্যাটাসটা দিয়েছে, আমি ব্রাত্য রাইসুর এই স্ট্যাটাসটা পড়েছি 9 ঘন্টা আগে দিয়ে। আপনি এখন যখন পড়া শুরু করলেন তখন মনে করতে পারলাম যে হ্যাঁ, আমি তো পড়েছিলাম এটা। কিন্তু তিনি যে কথাগুলো বলছে, যে অনেক কথা, সব কথাগুলোই আমি একমত না। তিনি প্রধানত টার্গেট করেছেন যে এবারের যে নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, এই নির্বাচনকে যদি বলেন যে আমেরিকা বা ভারত নিয়ন্ত্রিত একটি নির্বাচন, যদি বলেন যে এই নির্বাচনের ফলে যে সরকার, সেই সরকার গঠনের পিছনেও আমেরিকার এবং ভারতের মদদ রয়েছে। হ্যাঁ, আপনি অনুমান ভিত্তিক কথা, এটা ডাক্তার রাইস্টুটা অনুমান ভিত্তিক কথা, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে কি হয়েছে? প্র্যাকটিক্যালি হয়েছে কি, বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনার জনগণ ভোট দিয়েছে। এখন যদি মনে করেন যে এই নির্বাচনটাকে বাধাগ্রস্ত করতে পারতো ইন্ডিয়া এবং আমেরিকা, সেই কথা হয়তো আমি ব্যর্থ রাইসুর এই কথার সাথে একমত। কিন্তু ভোট প্রক্রিয়ায়, ভোট অনুষ্ঠানে, সেখানে তো আমেরিকা বা ইন্ডিয়া বলেন, এটা কোনো, আমি মনে করি না। এটা জনগণ তার স্বাধীন মতো ভোট দিয়েছে। এবার আছে সেকেন্ড কথায়, যে ডিপ্লোম্যাসিটা, যে বিএনপি বা এই সরকার যে ডিপ্লোম্যাটিক যে ইনিশিয়েটিভটি, ফার্স্ট ইনিশিয়েটিভ নিল, এটা হলো ইকোনমিক ডিপ্লোম্যাসি। আমি বিএনপির প্রথম ডিপ্লোম্যাসিটা হলো ইকোনমিক পলিটিক্যাল ডিপ্লোম্যাসি এখানে প্রচ্ছন্নভাবে লুকিয়ে আছে। অনেক কথা বললে, আপনি যদি অনেক বিশ্লেষণ তখন বলতে পারবো। ইকোনমিক ডিপ্লোম্যাসি এই জন্য বলছি যে আমরা কিন্তু একটা ডিভাস্টেড ইকোনমিক্স এর উপর দাঁড়িয়ে রয়েছি আমাদের সুতরাং এইখানে আমাদের ইকোনমিক্সকে ভাইব্রেন্ট করতে হবে। সেখানে করতে গেলে আমাদেরকে কোনো একটা পলিসি নিতে হবে। ইকোনমিক ডিপ্লোম্যাসির একটা পলিসি দেখছি যে লুক ইস্ট পলিসি, অর্থাৎ পূর্বমুখী নীতি। এই যে চীন, মালয়েশিয়া, আপনার থাইল্যান্ড, কম্বোডিয়া, আপনার কোরিয়া, এই দিকের, জাপান, এই দিকের আমাদের যেতে হবে। এইটা এই জন্য আমরা নিয়েছি এই লুক ইস্ট পলিসি, যে আমাদের দল যে প্রতিষ্ঠিত, যে যার আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও যখন ডিফ্যাক্টো প্রেসিডেন্ট হয়ে উঠছিলেন, তখনও তিনি প্রথম চীন সফর করেছেন। এবং এটার কারণ হলো যে চীনের অভিজ্ঞতা আছে, চীনের অভ্যাসও আছে, যে বিভিন্ন দেশে ইকোনমিক্যালি আপনার গ্র্যান্টস, ডোনেশনস বা বিনিয়োগ, আপনার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এক্সপার্টিস বিনিময়, তারপরে আপনার এই যে বিভিন্ন রকম টেকনোলজি বিনিময়, টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি খুব চীনের এই অভ্যাসগুলো আছে। পৃথিবীর বিভিন্ন দেশে দেশে এই অভ্যাসটা তার আছে। সো এই ক্ষেত্রে আমাদের প্রথম পছন্দই হলো, ব্যাক টু ব্যাক দুটি সফর করলাম, দেখেন এইখানে পলিটিক্সটা এখন এখানে, যে মালয়েশিয়া দেন চীন। সুতরাং আপনি বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপট যখন নিয়ে আসবেন, তখন কিন্তু আপনাকে ব্যাক টু ব্যাক দুটো দেশের নামই বলতে হবে, যে আমরা প্রথম সফর করলাম মালয়েশিয়া, তারপর সফর করলাম চীন। ওকে, সুতরাং আপনি লুক ইস্ট পলিসির কথা বলতেছিলেন, তো আপনি আমাকে ছোট করে শুধু দুটোই কথা বলবেন, যে চীনের এই লুক ইস্ট পলিসির কথা কিন্তু গত 50 বছর ধরে, বা মানে এইটা কিন্তু 50 বছর ধরে এই কথা সত্য, যে আমরা 50 বছর ধরে শুনে আসতেছি। কিন্তু আমরা কিন্তু দেখেছি যে বিএনপি আমলেই, মানে 2001 থেকে 2006 সরকারের বিএনপি আমলেই সবাইকে বিস্মিত করে বাংলাদেশ তাইওয়ান সরকারকে স্বীকৃতি দেয় এবং তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। তো ওইটা চীনকে মোটামুটিভাবে ক্ষুব্ধ করে, এবং এইটা আসলে কেন করা হয়েছিল, হেলাল ভাই এটা যদি আপনি একটু বলেন। আর 2 নম্বর হচ্ছে, আমরা কিন্তু শেখ হাসিনাকেও, মানে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও কিন্তু বারবার আমরা চীনের কাছে যেতে দেখছি ফিনান্সিয়াল পলিসির কথা বা ইকোনমিক ডিপ্লোমেসি, আপনি যেটার কথা বললেন সেইটা কিছু কথা বলে, এটা পদ্মা সেতু বানানোতে কারিগরি ও আর্থিক সহায়তা, সেইটা সাবমেরিন কিনা, আমরা বিভিন্নভাবে আরও হয়তো উদাহরণ দিতে পারবো, মোটা দাগে এই দুটা উদাহরণ দিলাম। এইটা আর এটা একই কিনা? না, পদ্মা সেতু না, পদ্মা রেলওয়ে সেতু, পদ্মার যে রেলওয়ে, ওইটা চীন আপনার। আর পদ্মা সেতু এক্সিম ব্যাংকের থেকে লোন নিয়ে করা হয়েছে। এখন কথা হলো যে কারিগরি সাপোর্টটা তো পুরোপুরি চীনও দিছে, এটা আপনি রেল সেতু বলে তো আপনি আলাদা করতে পারবেন না। আমি বলছি যে
বিএনপির জি চীনের সাথে আপনার ফ্রেন্ডশিপ, এটা তো আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান থেকে শুরু হয়েছে। হুম আপনি 2001 সালে যে চায়নাকে এখানে ডিপ্লোম্যাট আপনার কূটনীতিক অফিস খুলতে দেওয়া, এটার জন্য আপনি বলছেন যে তখন হয়তো চীনের সম্পর্ক খারাপ ছিল। বিষয়টা কিন্তু এখানে ওরকম না। আজকের বাস্তবতায় এখন বাংলাদেশের সামনে প্রধান সমস্যাটা ইকোনমিক্সটা দেখেন। 30 লক্ষ কোটি টাকা আপনি ঋণের ফাঁদে পড়েছেন, একটা ডেপ্ট ট্র্যাপে পড়ে এখন আপনাকে প্রায় 9 লক্ষ কোটি 86,000 টাকার বাজেট দিতে হচ্ছে। আপনার কর্মসংস্থানের দরকার, আপনার বিনিয়োগের দরকার, আপনার না ওকে, ইনফ্রাস্ট্রাকচার মানে এই ডেভেলপ করা ব্যাপারগুলি আমরা দরকার। তখন আওয়ামী আপনি লীগ আমলেও কার কাছে শুনেছি যাবেন? এবং আপনি জানেন যে না প্রধানমন্ত্রী না না, হিসাবে শেখ হাসিনা চীনই সর্বশেষ সফর করেছিলেন। তাহলে কি তারেক সাহেব শুরু করতেছেন যেখানে শেখ হাসিনা শেষ হয়েছিল সে একই জায়গা থেকে কিনা? আমার প্রশ্নটার মূল যেখানে essence হচ্ছে শেখ এটা। হাসিনা শেষ হইলো, ওইটা তো যদি বলতে চান, শেখ হাসিনা চীন সফর শেষ হয়েছিল কিন্তু খালি হাতে, হুম বন্ধুত্ব মানে আপনি ক্ষমতায় থাকবার জন্য। হুম এখানে অনেক বড় আলোচনা হতে পারে, হুম কিন্তু আমরা ওই ইতিহাসটাকে না টেনে, আমি বলছি আমাদের সরকারের সামনের চ্যালেঞ্জটাকে মেটালাইজ করবার জন্য আমাদের কোন দেশটি বেছে নেওয়া উচিত ছিল। আমাদের না অনেক দেশ না সাপোর্ট না করে, সেটি আমরা অনেক দেশ আমন্ত্রণ জানিয়েছে। হেল ভাই সেটি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে চাইনিজ সিস্টেমে চাইনিজ প্রেসিডেন্টের কাছে আসলে একক অনেক ক্ষমতা। আমরা কি তারেক সাহেবের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর কোনো বৈঠক দেখব? আসলে শি জিনপিং এর বৈঠক না হলে বাকিটা শি জিনপিং বৈঠক হবে। আপনি আজকে আজকে তো আপনার ইনভেস্টমেন্ট ফোরামে বক্তৃতা দিলেন। জি জি শি হাইল্যান্ড শহর জিনপিং থেকে এর তিনি সাথেও আসছেন, ওখান থেকে আসছেন হাইল্যান্ড থেকে বেইজিং এখন। আসছেন। এটা কি তার মানে শি এখানে জিনপিং এর সাথে দেখা হওয়ার কথা আছে না ফটো সেশন? ফটো সেশন হবে কেন আপনার? নিশ্চয় আমি শি জিনপিং এর সাথে তার বৈঠক আছে কিনা এটা আমার ঠিক মতো আমি ওকে মনে আসছে ওকে না। তাহলে তবে সেখানে তিনি যে শি জিনপিং এর আমন্ত্রণে গিয়েছেন, এবং আমাদের এখানে অনেকগুলো সমঝোতা স্মারক অনেক কিছু হয়েছে। সবচেয়ে বড় জিনিস হলো যে ওখানে ইনভেস্টররা, এখানে যে আপনার সম্মেলনটা হয়েছে, ওই যে ইনভেস্টমেন্ট সম্মেলন, এবং দাভোসে সামার সামিট হবে, সেটা নিয়ে আলোচনা হয়েছে। সেই ইনভেস্টরদের ওকে, বাংলাদেশ সম্বন্ধে আমি বলা আমি হচ্ছে আমি বাংলাদেশের। আমি আমি হেলবে আপনার কাছে আবার আসবো এই পর্বে, আপনার কাছে আবার এই প্রশ্নটাও করবো যে এইটা আপনার জানা আছে কিনা যে আমেরিকার সাথে যে বাণিজ্য চুক্তিটা করা হয়েছে তার মধ্যে আমেরিকা যেগুলি শর্ত দিয়েছে সেই শর্তগুলির এক ধরনের ইন্টারপ্রিটেশন এরকম যে আমরা চীনের কাছে কোনো কিছু কিনবো কি কিনবো না সেটা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রকে জানতে হবে, এবং কোনো কোনো পণ্য আমরা আসলে চীন থেকে কিনবো না, সেগুলি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কিনবো। অস্ত্র এবং সামরিক ব্যাপারে এগুলি পুরোপুরি বলা যায়। চীন ব্যাপারটা আসলে কীভাবে দেখছে সেটা আমরা একটু আপনার কাছ থেকে শুনবো। আমরা একটু জনাব শিশিমণির আপনার কাছে যাই। জনাব শিশিমণি, একটা ফেসবুক স্ট্যাটাস জনাব আত্মরায় নিয়ে আমরা কথা বলছিলাম, সেটার ক্ষেত্রে বলা হইতেছে যে বিজেপির বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে জামাতটা ক্ষমতায় বসানো। এইটা বলা হইতেছে হচ্ছে এই কারণে, কারণ যত বেশি বিজেপির মতো সরকার ক্ষমতায় থাকতে চাইবে তত বেশি একটা ইন্ডিয়া বিরোধী সরকারকে তাকে এখানে দরকার হবে। এইটা হচ্ছে তার এটা মূল প্রতিবন্ধ, এবং সেইটার মধ্যে সেটা হইলো ভারতে ভোটের হিসাবটা তিনি বলতেছেন আপনাকে আবার একটু মনে হতে, বিজেপি ইন্ডিয়া ক্ষমতা থাকতে পারবে কিনা তার নির্ভর করে বাংলাদেশে কারা ক্ষমতা এলো তার উপরে। এই 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 আপনি কি এইটা এরকমই মনে করেন যে আসলে বিজেপিকে ক্ষমতায় আসার জন্যই বাংলাদেশে বিজেপির মতোই একটা দল, যেটাকে আসলে উনি জামাতে ইসলামী মনে করতেছেন, ওইটা আসা জরুরি? এবং আপনি বিজেপি এবং জামাতে ইসলামের মধ্যে মিল দেখেন কিনা? আমি তো মনে করি উনি অ্যাটেনশন সিক করার জন্য এই সমস্ত মন্তব্য করেছেন। ওকে, অনেক সময় অনেকে আলোচনায় থাকতে চান, আলোচনায় থাকতে গিয়ে ফিকটিশিয়াস কিছু ইস্যু রেজ করেন যেন আশেপাশের লোকেরা ওনাকে নিয়ে আলোচনা করে। এটাও এক ধরনের স্যাটিসফ্যাকশন। আচ্ছা, ফলে আমি মনে করি ওনার যে এই আইডিয়াস এন্ড থটস, ইট ইজ নাইদার সাপোর্টেড বাই রিজন নর সাপোর্টেড বাই স্ট্যাটিস্টিক্স। ওকে, কোনো কিছু দ্বারাই এটা সাপোর্টেড না। উনি আলোচনা করেছেন, রেজ করেছেন, আমরা আলোচনা করছি, এটাই ওনার স্যাটিসফ্যাকশন। না আর সেকেন্ড হলো কিন্তু এটা থেকে আপনি একটু ব্যাকগ্রাউন্ডটা বলবেন। আচ্ছা, আপনি যদি উনার মন্তব্য আপনি সাইড করেও রাখেন, এইটা কি যে বাংলাদেশে যত বেশি ভারতকে গালাগালি করা হচ্ছে, যত বেশি ভারতের সাথে একটা শত্রুতা, মানে ভারত আমাদের বন্ধু, আমাদের খুব আপনজন, আমি এই কথা বলতেছি না, কিন্তু ভারতের সাথে একটা শত্রুতাপূর্ণ অবস্থা বিজেপির জন্য অনুকূল, বিজেপির ক্ষমতায় আসার জন্য বা বিজেপির জন্য ভালো, এটার প্রমাণ আমরা পশ্চিমবঙ্গে দেখছি। এটা প্রমাণ আমরা নরেন্দ্র মোদীকে তৃতীয়বার নির্বাচিত হওয়ার সময় উনি যে ফ্যাক্টরগুলি ব্যবহার করতেছেন জনাব মোদী, তা আমরা দেখতে পাচ্ছি। এইটা আপনি যদি একটু বলেন। আমার বিবেচনায় ভারতে বিজেপি সরকারের দীর্ঘদিন ক্ষমতায় থাকার পিছনে
মূল যদি কাউকে দায় দায়িত্ব দিতে হয়, সেটা দিতে হবে ভারতের বর্তমান বিরোধী দলকে। আমি দেখি জনাব রাহুল গান্ধীর নেতৃত্বে যে বিরোধী জোট বা বিরোধী যে রাজনৈতিক দল, তাদের পারফরমেন্স ভেরি উইক। বিজেপি সরকারের তুলনায় সারা ভারতবর্ষ জুড়ে যে ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার কথা, যে ট্রাস্ট এবং কনফিডেন্স উইদিন দি পিপলস মাইন্ড ডেভেলপ করার কথা, আমি দেখতে পাচ্ছি বিভিন্ন ন্যাশনাল ইন্টারন্যাশনাল মিডিয়া, ভারতীয় মিডিয়াতে জনাব রাহুল গান্ধী এখনো এই ধরনের অ্যাকসেপ্টেবল কোনো লিডারশিপ দিতে পারেন নাই। ফলে আমি এই বাইরের ষড়যন্ত্র তত্ত্বের চাইতেও ইন্টারনাল অপোজিশনের ইনক্যাপাসিটিকেই বেশি দায় দায়িত্ব দেওয়ার জন্য আমি এটাকে যৌক্তিক মনে করি। আর বাংলাদেশে কে ক্ষমতায় থাকলো কে ক্ষমতায় থাকলো না, 5ই আগস্টে কি হয়েছে মহিউদ্দিন ভাই? 5ই আগস্টে ভারতীয় সরকারের সকল ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই দেশের মানুষ রিভল্ট করেছে। কিন্তু এইখানেও ভারতীয় সরকার, আমার কাছে এইখানে একটা প্রশ্ন আছে মিস্টার মনির, আপনি হয়তো খেয়াল করেছেন যে ভারত এই 15 বছর যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল, তারা প্রায় প্রতিটা বিষয়ে কথা বলেছে, কিন্তু জুলাই এবং আগস্টের ব্যাপারে তারা অসম্ভব নীরব একটা ভূমিকা নিয়েছে। তারা এটার ক্ষেত্রে আসলে শেখ হাসিনার সাপোর্টে আইসা দাঁড়ায় নাই, বড় কোনো বিবৃতি দেয় কিছুই করে নাই। আসলে মিডিয়া আলাদা কথা, সরকারিভাবে আমার নজরে পড়ে নাই যে ভারত প্রতিবার যেমন শেখ হাসিনাকে সাপোর্ট করে, বলে এটা আমাদেরও প্রবলেম, এইবার তারা এটা বলছে এটা বাংলাদেশের প্রবলেম। এটা কি কোনো কিছু বোঝা যায়? এটার পেছনে কারণ হলো আমরা একটা প্রবাদ পড়েছি না ছোটবেলায়, হ্যাঁ, যে অল্প সুখে কাতর আর অধিক সুখে পাথর। আপনি তো আমার আইনজীবী, এইটা বইলা আপনি নাইলে আদালতে জিতলেন, কিন্তু আসলে কি ডিপ্লোমেসি এমনি কাজ করে না? এখানে আমি দেখতে পাচ্ছি ভাই, স্পষ্ট আমি সিম্পলি দেখতে পাই যে এই ঘটনাটায় তারা স্টিফ হয়ে গেছে, পাথর হয়ে গেছে। দীর্ঘদিন তারা বুঝতেই পারে নাই কি তাদের রিয়াকশন হওয়া উচিত। কিন্তু ঘটনাটা সেকেন্ড হলো এই ঘটেছে, এবং এই মাস আপসার্চটাকে তারা কি করে হ্যান্ডেল করবে, তাদের ব্যাপারে বাংলাদেশের ইয়াং প্রজন্মের মধ্যে যে ধরনের রিজার্ভেশন তৈরি হয়েছে, এটাকে কি করে তারা নরমাল করবে, কুল ডাউন করবে, এই চিন্তায় তাদের দীর্ঘদিন পার হয়েছে। তাদের মধ্যে দু একজন ডিপ্লোম্যাটদের সাথে আমাদের আগে থেকেই যোগাযোগ ছিল। আমি তাদের কর্মকাণ্ড কথাবার্তায় বুঝতে পেরেছি দে আর এট এ ফিক্স, তারা নিজেদেরকে লস করে ফেলেছিল। অথবা এটা হচ্ছে একটা কথা, অথবা তারা আসলে শেখ হাসিনার প্রতি থেকে আস্থা হারায় ফেলছে, যে শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কাজ হবে না, তাদের নতুন সরকার দরকার। এটাও তো হইতে পারে। আবার তো ঠিক শেখ হাসিনাকে নিজের বাড়িতে রাখিছে। না, নিজের বাড়িতে রাখে নাই, শেখ হাসিনা কিন্তু বন্দী। শেখ হাসিনা কোনো তার মুভমেন্ট নাই, কিছু নাই, সামনে আসতে পারে না, ভিডিও নাই, ছবি নাই, কিছু নাই, সংবাদ সম্মেলন নাই, কিছু নাই, তাকে তো কিছু করতে দেওয়া হচ্ছে না। এমন কিছু করতে দেওয়া হচ্ছে না, কিন্তু যেভাবে রাখা হয়েছে, কিভাবে রাখা হয়েছে বলেন, কিভাবে রাখা হয়েছে বলেন, আমাদের কাছে কি কোনো তথ্য আছে? তার যে বেসিক নিডস আছে, বেসিক নিড কে ফুলফিল করছে এখন? না, বেসিক নিডস তো জেলখানা থাকলেও ফুলফিল করে, করে, কিন্তু ওই দেশে তো এর চেয়ে বেশি নিশ্চয়ই তিনি জেলখানায় নাই। না, আপনি কিভাবে জানেন জেলখানায় নাই? আমরা তো তাকে কোনোদিন প্রকাশ্যে আইসা একটা সংবাদ সম্মেলন করতে দেখলাম না। আপনি কি করে জানেন? আমরা তো তাকে অনলাইন বক্তৃতা তো মানে জাতিসংঘের যে রুলগুলি আছে সেখানে আপনি ফোনটা কাইরা নিতে পারবেন না, কিন্তু আপনি কি সামনে আসবেন না? আপনি বলেন, আপনি কি একটা সংবাদ সম্মেলন আসবেন না? আপনি কি একটা সাংবাদিকের সাথে কথা বলবেন না? বলছেন আপনি এখনো? আমি দেখি নাই। হাউএভার, আমি একটু প্রশ্নটার আগাই। আপনি কি মনে করেন যে জামায়াতে ইসলামী এবং বিজেপি তারা একই ধরনের রাজনৈতিক দল, একই ধরনের উপজীব্য ব্যবহার করে তারা মানুষের ভোট বা আস্থা পাওয়ার জন্য? মনে হয় না, আমি তো এটা দেখছি না। আমি তো মনে করি জামাত ইসলামী তার কর্মে, কাণ্ডে, এজেন্ডায়, বিশেষ করে লাস্ট ইলেকশনে যে ধরনের কর্মকাণ্ড নিয়ে মানুষের সামনে হাজির হতে চেয়েছে, ইট ওয়াজ ভেরি ইনক্লুসিভ, ইট ওয়াজ ভেরি ইনোভেটিভ, অ্যান্ড ইট ওয়াজ ভেরি অ্যাট্রাকটিভ। এবং অ্যাকর্ডিংলি জামাত ইসলামের যে জাম্পিংটা দেখবেন, ভোটার রেশিও জাম্পিং এর মধ্যে জামাতের এই সমস্ত পলিসির সঙ্গে বাংলাদেশের ইয়াং প্রজন্মের বড় একটা অংশ রেসপন্ড করেছে। আর না হলে 5-7%, 10% ভোট থেকে এটা 40% ভোটে রূপান্তরিত হলে কি করে, কিভাবে সম্ভব? ফলে এই যে নিউ কনটেক্সটটা ডেভেলপ করেছে জামাত ইসলামী, এই নিউ কনটেক্সটের সঙ্গে নিজেকে খাপ খেয়ে একটা মডার্ন অ্যাডজাস্টমেন্টের মধ্য দিয়ে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করছে। এটি বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের মানুষের চিন্তা চেতনাকে প্রাধান্য দিয়েই করা। এবং সিমিলার ফ্যাশন যদি বিজেপি সেখানে করে থাকে, তাহলে দিস ইজ দেয়ার কনটেক্সট, দিস ইজ দেয়ার ডিজাইন। কিন্তু আমাদের কনটেক্সট এবং ডিজাইন ইজ সেপারেট।
ব্যারিস্টার শিশিরমণি, আপনি এখন যে দুটা লাইন বললেন যে জামাত সম্পর্কে, এই দুইটা লাইন কি আপনার লাইন নাকি জামায়াত ইসলামের লাইন? যে আপনি এটা আমাদের modern- লাইন। আপনারই লাইন না জামাতের লাইন? আমাদের এটা লাইন। মডার্ন আমাদের লাইন, জামাত ইসলামের লাইন। জামাত ইসলামের লাইন। ওকে, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু আমি একটু বলি, যে হেলাল ভাই, হ্যাঁ, আমি একটু বলি ভাই। হেলাল ভাই, আমি আপনার একটু- তো জামাত আমাকে- ইসলামী, হেলাল ভাই আপনার তো জামাত ইসলামী নিয়ে অনেক আগ্রহ, অনেক পড়াশোনা। আপনি যদি মনে করেন আমার একটু প্রশ্ন করার সুযোগ, আচ্ছা আপনি বলে নেন। আপনি প্রশ্ন বলেন, আমি প্রশ্ন করতে তাহলে ভালো হবে। আচ্ছা না, আমি প্রশ্নটা ওই আগের প্রশ্নটাই করতেছিলাম যে আপনারা যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা চুক্তি করছেন এবং এই চুক্তি যারা মানে এই চুক্তিটা চীনের সাথে আলোচনায় আপনাদের জন্য মানে সহায়ক, প্রভাবক নাকি কি হচ্ছে কি আসলে? আমি ইউএস এর কন্ট্রাক্টটা এটারই আলোচনা করবার আগে আমি একটু ছোট করে কথা বলি, ব্যর্থ রাইসুরের কথাটা বলি। জি, ব্যর্থ রাইসুর কথাটা একটু শুরু করি। উনি বলছে যে বিজেপির বাংলাদেশের ব্যাপারে মূল লক্ষ্য হইল জামাতের জামাতের ক্ষমতায় বসানো। জি। উদ্দেশ্য কি? যে এই যে জামাতের যে ঐতিহাসিক ভারত বিরোধিতা, ওইটাকে পুঁজি করে বিজেপি ক্ষমতায় থাকবে, এইটা দেখলাম তার ভাষ্য। তো এখন আসলে কি আমি ব্যর্থ রাইসুর প্রত্যেকটা লেখাকে আমি তার অনুমান অর্থাৎ তার যুক্তিগুলোকে আমি আন্ডারমাইন করতে চাই না। তিনি অবশ্যই লিখবেন, কারণ তিনি বহুদিন ধরে লেখেন। তার এই ফেসবুক স্ট্যাটাস আমি বহুদিন ধরে পড়ি, অনেকেই আপনারাও পড়েন, অনেকেই পড়েন। আমি এইখানে যে জামাতের যে ঐতিহাসিক ভারত বিরোধিতা, এই কথাটা ব্যর্থ রাইসুর ভাই কি ঠিক হইলো বলা? কারণ আমরা তো ইউনূস সরকারের সময় দেখলাম জামাত ভারতের পক্ষে কতগুলো কথা বললো, তাই না? তা সেটা কি লোক দেখানোর কথা বলেছিল নাকি আসলে যেমন 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 দুই একটা মনে করে দেন তো হেলাল ভাই। যেমন 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 ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। আপনার ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় এসেছিল, ভারতের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে বলেছিল জামাতের আমির। জামাত তো এখনো এই কথা বলে। জামায়াত তো জামায়াত তো ভারতের বিরুদ্ধে আচ্ছা, যুদ্ধ ঘোষণা করে নাই। আচ্ছা, এইটা গেল। তারপরে দেখেন বলছে যে চীন এবং ইউএসএ বিএনপিকে, চীন এবং ইউএস এর সম্পর্কের উপর বিএনপির সম্পর্ক ক্ষমতায় টিকে থাকবে। আমি যদি আপনার ব্যর্থ রাইসুর এই অনুমানকে বা এই সমীকরণকে সঠিক তর্কের খাতিরে মনে করিও, তাহলে দেখবেন যে এই যে মে মাসে যে ট্রাম্পের সফরটা হলো চীনে, চীন এবং ইউএস এর যে মধ্যে যে সমঝোতাগুলো, যে আলোচনাগুলো হলো, সেটা যদি আপনি চীন ভিত্তিক যে পত্রিকা সাউথ চায়না মর্নিং সানে পড়েন, তখন দেখবেন যে চীন এবং ইউএস এর মধ্যে কিন্তু সম্পর্কের যে উত্তেজনা ছিল সেটা কিন্তু অনেকটা প্রশমিত হয়েছে। না, আমার মনে হয় যে হেলাল ভাই, আমি আপনার সাথে এখানে বিনয়ের সাথে দ্বিমত পোষণ করি। চীন এবং আমেরিকান সফর, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চীন সফরকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে নিষ্ফলা সফর কোনো মার্কিন প্রেসিডেন্টের। উনি শূন্য হাতে ফিরে আসছেন। উনাকে যে উপহারগুলি দেওয়া হয়েছিল সেগুলি পর্যন্ত তিনি প্লেনে তোলেন নাই। বলা হচ্ছে যে এগুলি বিভিন্ন ধরনের জীবাণু টিবাণু, কোয়ারেন্টাইন, এগুলির কারণে। কিন্তু আসলে এক ধরনের মানে কি বলে, এক ধরনের নিষ্ফল ইয়ার জন্যই তিনি এটা প্রতীকীভাবে সেগুলি রেখে এসছেন। সবচেয়ে বড় কথা হলো যে কোনো সমঝোতা স্মারক, এবং অনেকেই বলে থাকেন চীনের এই নিষ্ফলা সফরের কারণে তাকে এই ইরানের সাথে এরকম একটা ডিল করতে হয়েছে। আপনার এই অনুমান যদি সঠিক আমি ধরে নেই, জি, তারপরও আমি আরেকটা আমি কোথাও পড়ি নাই ট্রাম্পের সফরকে কোনো ফলবান বলা হয়েছে, কোথাও পড়ি নাই আসলে। এই সাউথ এশিয়ান মনিটর পড়ি নাই, নাকি চীনের, না সাউথ চায়না মর্নিং পোস্ট, সাউথ চায়না মর্নিং পোস্ট পড়ি নাই, কিন্তু আর যেগুলি পড়ছি আমেরিকার পত্রপত্রিকা যেগুলি পড়ছি সেগুলিতে পড়ি নাই। না, আমি বিভিন্ন আপনি বিভিন্ন ওয়েবনারে আলোচনাগুলো শুনবেন। আমি তো আর মনে করেন চীনের ভিতরে ঢুকিনি বা আমেরিকার ভিতরে ঢুকিনি। আপনি যেমন পড়ছেন আমি ওরকম পড়েছি। এখন আপনার এই অনুমান যদি সঠিক মনে করি আমি, আমার অনুমানটা আপনি যদি ভুল ধরেন, তাহলে এখন আমি বলতে পারি যে পৃথিবীর যে ভর কেন্দ্র, শক্তির যে ভর কেন্দ্র, যা আগে ছিল আমেরিকা রাশিয়া, সেটা এখন আমেরিকা চীন হয়েছে, তাই না? রাইট। এটা তো আপনার এই সূত্র তো ঠিক। হ্যাঁ, তার মানে একটা ভর কেন্দ্র এখন এশিয়ায় আসলো। তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি আমাদের সাথে চীনের সম্পর্ক থাকে, আর একই সাথে আমরা যদি ইউএস এর সাথেও আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, আপনি যদি বলেন যে কেন ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, ইউএস এর সাথে বিএনপি সরকারের কখনো আপনার টক্কর লাগেনি। এবার যে চুক্তিটা হয়েছে ইউএস এর সাথে, আমাদের যে চুক্তিটা হয়েছে, যে চুক্তিটা আমাদের হয়নি, ইউনূস সরকারের হয়েছে, সেই চুক্তিটাকে আমরা অ্যাডভান্স নিয়ে যাচ্ছি।
আমি এর চেয়ে বেশি কিছু বলতে চাচ্ছি না। রাইট, তাহলে তার আপনাদের মানে এর কি? চেয়ে বেশি একটা কিছু ভারসাম্য। বলারও নাই হেলাল ভাই, কারণ হচ্ছে যে আপনাদের চুক্তিটাই আপনাদের লোকই ওইখানে বসে করছে। আমার বক্তব্যটা শেষ করি। জি, আমাদের জি, লোক না, প্লিজ, আপনার আপনাদের লোক। বক্তব্য শেষ করি। এখন মন্ত্রী ভাই উনি। সেটা যাই হোক, তিনি মন্ত্রী, তিনি ইউনূস সরকারের সময় এটা করা হয়েছে, তিনি করেনি, ইউনূস সরকার করেছে। আমরা এটাকে আপনাদের কথায়। এখন লন্ডন বৈঠকের এটাকে নিয়ে আলোচনা, শোনেন, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে আলোচনা হবে, এই চুক্তির সবকিছু নিয়ে আলোচনা হবে, আমাদের সব নিয়ে আলোচনা হবে। অর্থাৎ ডিপ্লোম্যাসিতে ব্যালেন্সিং বলে একটা কথা আছে, তাই না? ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি। সুতরাং আপনার এই জিনিসটা ঠিক না। আরেকটা হচ্ছে, এবার আরেকটু বলি যে লাস্ট ইলেকশন যে জামাতের যে 40% না 32+ ভোট, এই ভোটের কারণে শিশির মনির যেটা বললেন যে মানুষ তাদের ভোট দিয়েছে 7 থেকে 32 গেছে। এর স্ট্যাটিস্টিক্যাল ডাটায় আমার অনুমান যে এখানে দেখেন ফিনান্সিয়াল একটা সাপোর্ট জামাত পেয়েছে, এত টাকা ফিনান্সিয়াল সাপোর্ট পেয়েছে যে ইসলামী ব্যাংকের ওই যে আপনার ওই যে একটা প্রকল্প ছিল, কি জানো আপনার কি স্কিম ওটা, আরডিএস, রুরাল ডেভেলপমেন্ট স্কিম। এই 22,000 কোটি টাকা, 22,000 কোটি টাকার কিন্তু আমরা তদন্ত করব। এটা এই তদন্ত যদি না করতে পারি, এই জন্য দেখবেন যে ওই চেয়ারম্যান, তারপরে আপনার ওই এমডি নিয়োগে তারা সমস্যা করে এবং গ্রাহক দিয়ে আন্দোলন হয়। তখন আমি দেখেন, ঠিক আছে হেলাল ভাই, আপনি পয়েন্টটা একটু পরিষ্কার করে বলেন, মানে জামাত ইসলামী 7 থেকে 32% হইছে 22,000 কোটি টাকা লোকরে দিয়েছে বলা? না 22,000 কোটি টাকার আমার কাছে তারা এবার যে টাকাটা মাঠে নিয়ে এসছে, বাংলাদেশের রাজনীতিতে টাকা দিয়ে ভোট কেনার এটা একটা চাপা উত্তেজনা ছিল, কিন্তু এটা প্রকাশ্যে 1,000 টাকার নোট মানুষকে দেওয়ার ভিডিও আপনারা দেখেছেন। যে পরিমাণ টাকা এবার জনগণকে আপনার টাকা দিয়ে মানুষের গরিবত্বকে কিনে নেওয়া হয়েছে, দারিদ্রতাকে কিনে নেওয়া হয়েছে। আমি পয়েন্টটা বলছি যে জামাতের ভোট বাড়ার যে কারণ, তার একটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলতে দেন। একটা হলো টাকা, সেটা আপনি ওই যে অ্যাডভোকেট শাহরিয়ার কবির দেখছেন যে কিভাবে 1,000 টাকা নোট বিলাইছে, 1,000 টাকা নোট একটা লোকরে দিছে। ও ভাই আমরা যারা নির্বাচন করেছি, আমরা যারা নির্বাচন করেছি, আমরা দেখেছি যে বস্তা বস্তা টাকা আমরা ধরেছি। এটা পুলিশ, সেনাবাহিনী সব জানে, আমরা বস্তা বস্তা টাকাটা ধরেছি। জামাতটা আপনার এই নির্বাচনটাকে স্টিগমেটাইজ করার জন্য আপনার এই জিনিসগুলো বলছে, এখন দিয়ে দেন, মানে প্রমাণ করুন যে নির্বাচনটা ভালো হয়নি, যেটা আওয়ামী লীগ চাচ্ছে। সেকেন্ড কথা হলো যে এই যে 7% ভোট যে 32+ হলো, এখানে আওয়ামী লীগের যে ভোটটা তারা পেয়েছে, বুঝছেন? এইটা হলো আরেকটা কথা। আওয়ামী লীগের ভোট আপনারা পাইছেন হেলাল ভাই? আমরা পাইছি, আমি কি বলছি আমি পাইনি? তারা তো পাইছে, তারা বেশি পাইছে। আমাদের না আপনারা বেশি পাইছেন হেলাল ভাই, আপনারা বেশি পাইছেন। আওয়ামী লীগের লোকের সাথে কথা হয় আমার, সবাই বলে যে বিএনপি দিয়ে দিছে। আপনি একজনের বুকে পাথর বেঁধে বিএনপি কে দিছে। না আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা দেখেন, আমরা 40 থেকে 52 হয়েছে, 40 থেকে 52 হয়েছে, তাহলে আমরা 12% পাইছি যদি ওদের ভোট পেয়ে থাকি, আমাদের কোন নর্মাল ভোট না পায়। তারা 7 থেকে 40 হয়েছে, তাহলে কত পাইছে আওয়ামী লীগের ভোট? তারা 7 থেকে 40। আপনি স্ট্যাটিস্টিক্যাল ডাটা বলেন, ওই সমস্ত রেটরিক কথা বলে তো লাভ হবে না। আর একটা কথা বলছে যে তারা নাকি মডার্ন, তারা বলছে তারা নাকি মডার্ন। ইসলাম কখনো মডার্ন হয়? ইসলাম তো শুরু থেকেই মডার্ন। আপনি নাম ব্যবহার করেন ইসলাম, আর মডার্ন বলতেছেন পলিটিক্যাল পার্টিটা মডার্ন করতেছেন, দৃষ্টিভঙ্গি মডার্ন করতেছেন। ইসলাম মডার্ন করার সাথে কি হলো? জামাত ইসলামী তো ইসলামের দায়িত্ব নেয় না। জামাতে ইসলাম নাম চেঞ্জ করুন, নাম মতো আপনি তো লোগো বদল করছেন, আপনি নামও বদল করুন, নাম জামাত দল। এটা আপনার একটা আর্গুমেন্ট। আমি একটু জনাব শিশির মনির আপনার কাছে আসতে চাই, আপনি যদি এটা নিয়ে একটু কথা বলতে চান, একটু কথা বলে আমি অরিজিনাল প্রশ্নের মধ্যে যাব। ফার্স্ট কথা হলো, আমার ভাই বলেছেন যে আমরা 22,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল সাপোর্ট নিয়েছি আরডিএস প্রজেক্টের নামে। সংসদেও দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কাল্পনিক তথ্য উপস্থাপন করেছেন। দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ এত বড় পদে থেকে এই ধরনের কথাবার্তা যদি বলেন, ওই জাতির জীবনে খারাপই ছাড়া ভালো কিছু হবে না। কোনো তদন্ত নাই, কোনো কিছুই নেই, জানি না 11,000 কোটি টাকা কোথা থেকে কোন আরডিএস প্রজেক্টে গিয়েছে। আপনি ব্যাংকের অডিট রিপোর্ট নেন, ব্যাংকের অডিট রিপোর্ট
আপনি 22,000 তো মোটেও সঠিক না। আপনি যা কথা বলছেন এটা আরো 5 বছর আগের কথা। 5 বছর আগে ইসলামী ব্যাংকের কি ক্যাপাসিটি ছিল? 2017 সালে ইসলামী ব্যাংকে দখল করে নিয়ে গেছে আসালাম। সেই আসালামকে তো আপনারা এখন ফেরানোর চেষ্টা করছেন, আইন সংশোধন করছেন, তার সহযোগী এখানে নিয়ে আসার চেষ্টা করছেন। পুরো ব্যাংকের 82% শেয়ারকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাকে জিনিসটা একটু বুঝতে দেন। এই কথা কি ঠিক যে ইসলামী ব্যাংকে যারা কাজ করত তারা আসলে এক ধরনের পরীক্ষিত জামায়াত বা শিবিরের লোক? এই কথা কি ঠিক? এই আরডিএস প্রোগ্রামটাতে যারা সুবিধা পেয়েছে তারা জামায়াত ইসলামী বা শিবিরের লোক, বা জামায়াত ইসলামী বা শিবিরের দাওয়াতে তারা এই সুবিধাটা পেয়েছে, এই কথা কি ঠিক? মানে 22,000 কোটি টাকা, 11,000 কোটি টাকা, 10,000 কোটি টাকা, 7,000 কোটি টাকা, আপনি টাকার অঙ্কটা 17, 18, 19, 20, আপনি প্রোগ্রামটার কথা বলেন, এবং যারা এটা লক্ষ্য উদ্দেশ্য ছিল তারা এটা সুবিধা পেয়েছে কিনা সেটার কথা বলেন, এবং ইসলামী ব্যাংকে যারা কাজ করছেন তারা জামাতে ইসলামী এবং শিবিরের লোক কিনা সেটা একটু বলেন। আমরা বাকিটা দর্শকরা যা বোঝার বুঝে নিক। বুঝে নেবো আমার দর্শকরা। ফার্স্ট কথা হলো ইসলামী ব্যাংকটাকে নিয়ে এদেশে যা হয়েছে এটি সাংঘাতিক ধরনের আপত্তিজনক কাজ হয়েছে, যার অরিজিনেট করেছিল তৎকালীন সরকার। জোর করে, জবরদস্তি করে এসালমের নামে 81.92% শেয়ার, যা হাইকোর্টের আদেশে এখন স্থগিত হয়ে আছে, এই পরিমাণ শেয়ার 24টা নামে বেনামে কোম্পানি তৈরি করে তারা এই শেয়ারগুলো মার্কেট ব্লক করে ইসলামী ব্যাংকের টাকা দিয়ে ইসলামী ব্যাংকের শেয়ার কিনে নিয়ে ডাইরেক্টর হয়েছেন। বিএফআইইউ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, একটা রিপোর্ট দায়ের করেছে হাইকোর্ট বিভাগে। এই রিপোর্টে তারা উল্লেখ করেছে এই 24টা কোম্পানির ভিতরে 22টার তারা ট্রেস করতে পেরেছে, 2টা হলো বিদেশি কোম্পানি যার কোনো ট্রেস করতে পারে নাই। এখানে তারা দেখিয়েছে এমনও লোক এই কোম্পানির এমডি এবং চেয়ারম্যান যারা হলেন বিল্ডিং এর দারোয়ান এবং বিল্ডিং এর সিকিউরিটি গার্ড, তারা জানেও না এই কোম্পানির যে তারা কোনোদিন চেয়ারম্যান হয়েছে, কিভাবে চেয়ারম্যান হয়েছে। অথচ দেখা গেছে কোম্পানি ইনকর্পোরেশনের পরে 3 দিনের মাথায় 750 কোটি টাকা ওই কোম্পানির অ্যাকাউন্টে ঢুকেছে ইসলামী ব্যাংক থেকে। এই যে কুকাম করা হয়েছে, এই যে একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে, এ কথা তো সঠিক যে ইসলামপন্থী লোকেরা অ্যাবসলিউটলি সঠিক। এস আলমের 24টা কোম্পানি যেটা বেনামের, আপনি খুব সুন্দর করে অল্প কথা বলছেন, এই প্রত্যেকটা জিনিস আমিও, আপনি যেরকম দলিল দেখে বলতেছেন আমিও মোটামুটি একই রকম দলিল দেখছি। আমার পড়া আপনার মতো তো শার্প না। প্রথমে বলতে হবে ইসলামী ব্যাংকের মালিক কি জামাত ইসলাম, এটাকে না, কিন্তু আমার প্রশ্ন না, হেলাল ভাই আমি এই প্রশ্নটা করি, আপনি আমাকে প্রশ্ন করার টাইম না, এখন তো আমার আর মহিউদ্দিন ভাই আলাপ করা। হ্যাঁ, জি জি জি, ব্যারিস্টার মনির, আপনি যদি একটু বলতেন যে জামায়াতে ইসলামের এই আরডিএস প্রজেক্টটার লক্ষ্য বা যারা ক্লায়েন্ট, যারা ওই পাশে আছেন, তারা আসলে জামায়াতের রাজনীতি, ভোট, জামায়াতের দলগত সুবিধা তার সাথে সম্পর্কিত কিনা, জামায়াত ইসলামীতে যারা চাকরি করছেন তারা জামাত শিবিরের লোক কিনা? আমি আপনাকে সুনির্দিষ্টভাবে আনসার দিব ভাই। এটা হলো আরডিএস রুরাল ডেভেলপমেন্ট স্কিম। এই রুরাল ডেভেলপমেন্ট স্কিম ইজ অ্যাপ্রুভড বাই দি বাংলাদেশ ব্যাংক, এবং রুরাল ডেভেলপমেন্ট স্কিমের অধীনে যে পরিমাণ কাজ বাংলাদেশে হয়েছে, আপনি যদি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টটা দেখেন তাহলে দেখবেন আজ পর্যন্ত বাংলাদেশে সাকসেসফুল যে কয়টা এই ধরনের মাইক্রো ক্রেডিট মেকানিজম সিস্টেমের মধ্য দিয়ে যে কয়টা ক্ষুদ্র উদ্যোগ নেওয়া হয়েছে, তার মধ্যে এটাকে তাদের রিপোর্টে বলেছেন সবচেয়ে বেস্ট ট্রান্সপারেন্স এবং অ্যাকাউন্টেবল মেকানিজম। এখানে যদি কে জামাত করে, কে বিএনপি করে, কে কোন গ্রামে বাড়ি, কার বাবায় কি করে, তার দাদায় কি করে, এটা তো মোটেও এখানে ইম্পর্টেন্ট ইস্যু না। ইম্পর্টেন্ট ইস্যু হলো বাংলাদেশের মানুষ এইটা আরডিএসটা জামায়াতে ইসলামীর লোকজনকে উদ্দেশ্য করে করছে কিনা। আর আপনি বাংলাদেশ ব্যাংকের রিপোর্টের কথা বললেন, তো বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট কিন্তু ডিপেন্ড করে ভাই, এটা আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন। আমি ব্যাংক হয়ে আমি লোন দিছি, আমি যদি ক্রেডিট নিয়ে অভিযোগ না করি, বাংলাদেশ ব্যাংক তো সেটা ক্রেডিট রেটিং এ আগেই রাখবে। আমি যদি টাকা দিয়ে বলি যে না আমার খুব ভালো হয়েছে, আমি লোন ফেরত পাইছি, আমার এখানে আমি 2 গরু কিনে দিছিলাম, 2 গরুর জায়গায় 4 গরু হয়েছে, তাহলে তো এটার মধ্যে তো কেউ এটার মধ্যে অভিযোগ করবে না। ইউ নো ইট ভেরি ওয়েল। না, এইভাবে কিন্তু শুধু এই আরডিএস মাইক্রো ক্রেডিট প্রজেক্ট না, আপনি জানেন ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ ব্যাংকের প্রজেক্টও কিন্তু প্রথম 10, 15, 20 বছর অনেক ভালো দেখানো হয়েছে, এটা দেখানোই যায়। আমি এটার সুনির্দিষ্ট আনসার হলো, এই ব্যাপারে যদি কারো সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে হয় তাহলে তাকে ইসলামী ব্যাংক কর্তৃক পরিচালিত এই প্রজেক্টের অডিট রিপোর্ট সহ বাকি জিনিস দেখতে হবে। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। এইটা এবং দেখতে হবে এট দ্য সেম টাইম এখানকার মানিটা
এখানকার মানিটা ডিফালকেট হয়েছে কিনা সেটা দেখতে হবে। ফেয়ার এনাফ। এখন সেইটা না দেখে কেউ যদি এটাকে পলিটিক্যাল রেটরিক বলে পার্লামেন্টে একটা এলোমেলো বক্তব্য দিয়ে দেয়, আমার তো ধারণা এটা অতীতের ব্যাংক ডিফালকেশন সিস্টেমকে আরো অ্যাক্সিলারেট করবে। আমার এটা মনে- উচিত না। আমার মনে হয় যে এটা আর সেকেন্ড হলো, আর আর সেকেন্ড কথা ইসলামী হলো ব্যাংকে ভাই, যারা কাজ করে কারা তাদের- কাজ করে এখানে, জি, যেমন- কারা কাজ করে দেখেন। ইসলামী ব্যাংকের একটা পরীক্ষা হয়, এই পরীক্ষাটা আইবিএ কর্তৃক কন্ডাক্টেড ইন্ডিপেন্ডেন্ট পরীক্ষা। এই পরীক্ষায় যে টিকবে সে জামাত করে না কি করে না করে এটা তো দেখার বিষয় না। যদি আইবি এর পরীক্ষায়, এই আইবি এর পরীক্ষায় যেহেতু ইসলামী ব্যাংকিং সংক্রান্ত আমি প্রশ্নপত্রে দেখেছি বেশ কয়েকটা স্পেশাল প্রশ্ন থাকে। ইসলামী ব্যাংকিং সম্পর্কে তার আইডিয়া আছে কিনা, ইসলামী ব্যাংকিং সম্পর্কের মুদারাবা মুশারাকা কতগুলো টার্মিনোলজি আছে, এই টার্মিনোলজি সম্পর্কে তার ধারণা আছে কিনা। আচ্ছা বলেন তো, একটা স্পেশালি ডিজাইন স্পেশালি কন্ডাক্টেড একটা ব্যাংক, সে তার যে জনশক্তিকে রিক্রুট করবে তার কাছে ওই যোগ্যতাটা আছে কিনা এটা জানতে চাইতে পারে না? পারে। আচ্ছা, পারে, এবং সেটা যদি আইবিএ কন্ডাক্ট করে। রাইট, এটা যদি এখন জামাত ইসলামের লোকজন ভালো পারে, পারতেই পারে, কিন্তু এইবার পারতেই পারে, আপনার লোক পারলে আপনার লোক আসবে। এইবার যাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হইলো তারা কি এইরকম একটা পরীক্ষা দিয়ে আসছিল? জামাত ইসলামীর কাছে যখন ব্যাংকটা ছিল এরকম একটা পরীক্ষা দিয়ে আসছিল? আরো দেখেন, আরো ইন্টারেস্টিং এই কথা বললে ভাই আমাদের টক শো রেখে আমরা সবাই পালাইতে বাধ্য হব। জি। এবং 10,000 কর্মকর্তা কর্মচারী এস আলম সাহেব নিয়োগ দিয়েছেন যাদের কোনো পরীক্ষাই না হয়, কোনো পরীক্ষা নেওয়া হয় না, কোনো এক্সাম নাই। উনি চট্টগ্রামে গিয়েছেন খাতুনগঞ্জে, হ্যাঁ। মানুষ দেখছে উনি খাতুনগঞ্জে সকালবেলা, আমি একটা ভিডিও দেখাবো আপনাকে, হ্যাঁ। পাঠাবো না আমি আপনার কাছে, উনি ওই যে মুড়ি মুরকি বিক্রি করার মতো গাড়িতে যাচ্ছেন, ডানে একজন বামে একজন ওনাকে সিবি দিচ্ছে, এই সিবি ওয়ালা সকল লোকেরা চাকরি পেয়ে গেছে। উনি সকালবেলা একটা চায়ের দোকানে কাজ করতে, চা খেতে গেছেন, কিন্তু আমার লোকেরা কাছে ভিড় করছে, "স্যার, আমার চাকরি দরকার।" আমার কাছে চাকরিচ্যুত অনেকে এরকম, মানে পরে যখন জামাত ইসলামী অনেকে আমাকে পাঠায় বলছেন যে তারা পরীক্ষা দিচ্ছেন, তাহলে তারা নিশ্চয়ই সত্য বলেন নাই। নিশ্চয়ই তারা যদি এর মধ্যে, হ্যাঁ আমি আমার কথাকে এভাবে বলছি, সত্যিকার অর্থে পরীক্ষা দিয়ে যদি কেউ এখানে ঢুকে থাকেন তারপরে তার সঙ্গে তার মানে discriminate করা সবাই হয়, পরীক্ষা অবশ্যই দিয়ে আমি ঢুকেন নাই এটা আপনি জানেন না? না, আমি এতটুকু জানি ওনাদেরকে বলা হয়েছিল যে বিশেষ স্কিমে হঠাৎ করে যারা জয়েন করছেন তাদেরকে আইবিএর অর্গানাইজ করে একটা পরীক্ষার নতুন আয়োজন করা হোক। ওই পরীক্ষায় যারা যারা উত্তীর্ণ হবেন, অতীতে পরীক্ষা দেন নাই, তারা সবাই চাকরি পাবেন, কন্টিনিউ করবেন। আর যারা এই পরীক্ষাতে অংশগ্রহণ করবেন না তারা অটোমেটিক্যালি, দেখেন ওই পরীক্ষায় যাদের পরীক্ষা নিতে বলা মাত্র হয়েছিল- 500 জন লোক, রাইট, যাদের পরীক্ষা নিতে বলা হয়েছিল তাদের মধ্যে যারা পরীক্ষা অংশগ্রহণ করেন নাই তারা আগেও কোনো পরীক্ষা দেন নাই, এই তো? এই তো আগেও কোন পরীক্ষা দেন, 500 জন পরীক্ষা অংশগ্রহণ করেছে। ওকে, ঠিক আছে। যারা পরীক্ষা অংশগ্রহণ করেছে, যারা পাস করেছে, আমাকে যারা সবাই বলেছেন- ইসলামী ব্যাংকে আমাকে আছে। যারা বলেছেন তারা বলেছেন যে তারা আগেও পরীক্ষা দিয়েছেন, পরে তাদেরকে আবার পরীক্ষা দিতে বলা হয়েছে। হাওয়েভার আমি একটু আগাই, আমাদের একজন দর্শক, উনার নাম এলাহিমির, উনি বলছেন আমেরিকার সাথে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে কলোনিতে পরিণত করা হয়েছে, জামায়াত এনসিপি চুপ কেন? খলিলুর আমেরিকার এজেন্ট, জনগণের ভোটে বিএনপি ক্ষমতা ভোগ করছে, তাহলে গণভোট বাস্তবায়ন করা হচ্ছে না কেন? অনেকগুলি বিষয় বলেছেন। আমি হেলাল ভাই আপনার কাছে আসবো। হেলাল ভাই, আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো নাকি আপনি বলতে চাইছিলেন? বা আমি একটু 2 মিনিট একটা জি, বলি প্লিজ বলেন। যে ইসলামী ব্যাংকের মালিক কি জামাতে ইসলাম নামক রাজনৈতিক দলের? ইসলাম নাম দেখলে তাদের মালিকানা দাবি করতে হয় কেন? ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ হবে, ইসলামী ব্যাংকে সেই নিয়োগ নিয়ে গ্রাহকরা যখন আন্দোলন করে, আপনি কি দেখেছেন বাংলাদেশের কোন ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ নিয়ে গ্রাহকরা আন্দোলন করে? আপনি কি আগে কখনো দেখেছেন? না, আমরা 3 জনে কেউ কি দেখেছি? না, এটা আর ইসলামী ব্যাংকের মালিকানা কিভাবে তারা দাবি করে? যদি আরডিএস প্রকল্পে দুর্নীতি হয়েছে কি হয়নি বাংলাদেশ ব্যাংকে, সেটা তদন্ত করার কি বর্তমান পরিষদের কি এখতিয়ারে পড়ে না? আমি দুর্নীতি তদন্ত করতে পারি না? পারেন, যে চাকরি করবেন, 17 থেকে সমস্যা কি? এটা নিয়ে হইচই করে কেন? হেলাল ভাই, 17 সাল থেকে 24 সাল পর্যন্ত নিয়োগ হয়েছে। ছোট একটা প্রশ্ন করবো। আমার কথা শেষ হয় না, কথা শেষ হয় না, আমি জানি আপনি কথা বললেন। আমি দরকার হইলে ব্যারিস্টার মনির আমার ছোট ভাইয়ের মতো, ওরে আর কথা বলতেই দিব না, ওর কাছে এটা দাবি। আপনি আমাকে আমি বলি আমার প্রশ্নটা আগে করে নেই। আমার প্রশ্নটা হচ্ছে, বর্তমান ইসলামী ব্যাংক বলে যে প্রতিষ্ঠানটা এক্সিস্ট করে সেইখানে এস আলম সাহেবের সেখানে কি আছে? মানে কি মালিকানা আছে? উনি কি সেখানে এস আলম সাহেবের সমস্ত সম্পদকে, সমস্ত শেয়ারকে কনফিসকেট করা হয়েছে, এটা আপনারা সবাই জানেন। এবং এই এস আলম সাহেব
যে সমস্ত এই ব্যাংকগুলো খেয়ে ফেলেছে তার বিচার আমরা একটা জায়গায় থাকি, তদন্ত এত বড় বড় ব্যাপার সবকিছুই বুঝি হবে। না হেলাল ভাই, এত বড় বড় ব্যাপার বুঝি না সবকিছু হেলাল ভাই। হচ্ছে, হেলাল ভাই হবে। আমি বলি, এটা আমি বুঝলাম না, তাকে মালিকানা কৈফিয়ত দেওয়া হচ্ছে, বলা হচ্ছে পুরো, আমি দেখলাম ব্যাংক কর্মকর্তা বাংলাদেশ ব্যাংক বলছে পুরনো যারা শেয়ার হোল্ডার ছিল তারা ওই যে কত পার্সেন্ট টাকা দিয়ে শেয়ার হোল্ডার হতে পারবে, দ্যাট ডাজ নট মিন শেয়ার না এসএলএম হতে না, পারবে, মানে তার এটার বিরুদ্ধে meaning তার কি? মামলা আপনি রয়েছে। আমাকে বলেন তার এটার বিরুদ্ধে- মিনিং কি, আপনি আমারে বলেন এটা মিনিং এটার কি, meaning বাংলাদেশ হলো ব্যাংক যে তার এটা বিরুদ্ধে বলছে এটার মিনিংটা আচ্ছা। কি আপনি বলেন। পুরনো শেয়ার হোল্ডার আপনি অর্থাৎ এসালম, এসালম তাহলে মানে আপনি- 24টা প্রতিষ্ঠান। আচ্ছা আমার কথা বলেন, আমার আচ্ছা, কথা বলেন, আচ্ছা, বলেন। আমার কথা তো শেষ হয়নি। জি, আপনি জি। যদি কোনো কথার অর্ধেক এক্সট্রাক্ট নিয়ে না আসেন, না সরি সরি সরি, এখন আপনি পুরোটা বলেন, আমি কি এসালামের- একদম চুপ করব? আপনি আমাকে আমি প্রশ্নটা না, না, খালি আবার একদম করি, চুপ করা প্রশ্নটা লাগবে খালি না। আবার করি। আপনি এসালম সাহেব, এসালম- মহিদি ভাই, আমি আপনার প্রশ্ন বুঝছি, ক্রস টক করলে বক্তব্যটা শেষ হয়। ওকে ওকে ওকে, আমি বলছি যে না, আমি আপনার থামার বিষয় না। আমি বলছি যে এস আলমের বিরুদ্ধে যে মামলা রয়েছে তার এই মামলা চলমান, অর্থাৎ তিনি কিভাবে মালিকানা পাবে? তার সে মামলা তো দোষী হবে, যদি দোষী হয় অবশ্যই দোষী হবে, আমরা সবাই জানি, তা সে কিভাবে মালিকানা হবে? আপনি অযথা অনুমান করে বলছেন যে ওই নিয়মে এস আলম আরে ভাই, ওই নিয়মে যে সমস্ত যারা ডিফল্টেট করছে, এই ব্যাংকটাকে তছরূপ করছে, তাদেরকে আপনি যদি আইনের আওতায় না আনেন, বিচার না করেন, মানুষ কি ভালোভাবে নিবে? এটা বিএনপি আমরা যারা করে, আমরা কি ভালোভাবে নিব? কারণ ইসলামী ব্যাংক, আমার বক্তব্য ইসলাম দেখলে তাদের সবকিছু দাবি করতে হয় কি জন্য? ইসলাম দেখলে দাবি তাদের করবো দাবি কেন? করতে হেলাল হয়। ভাই, তাদের হেলাল ভাই, করতে হয় কেন? হেলাল ভাই যদি হেলাল ভাই যদি অভয় দেন একটা প্রশ্ন করি, হেলাল ভাই অভয় দিলে একটা প্রশ্ন অবশ্যই। করি। প্রশ্নটা হচ্ছে, আপনি বললেন যে না এসালামের ফিরে আসার সম্ভাবনা নাই, কারণ তার মধ্যে মামলা টামলা আছে, এই আছে সেই আছে। তো বাংলাদেশ ব্যাংকের এই সার্কুলেশনটার কি গুরুত্ব ছিল যে পুরনো যারা শেয়ার হোল্ডার আছে তারা আবার এই মালিকানায় ফিরতে পারবে? এটা দিতে হইলো কেন, কার জন্য? আপনার তো ওইখানে কি না, এখন আপনি তো নিশ্চয়ই শেয়ার হোল্ডার ওখানে কি না না না, আমি তাই ওখানে কি লেখা উচিত ছিল যে এস আলম ব্যতীত আর সকলে ধোয়া তুলছি? না না বুঝলাম, কিন্তু এই পুরনো শেয়ার হোল্ডাররা চাইলে আবার ফিরতে পারবেন, এটা কার জন্য করা হয়েছে? এটা কি শিশির মনিরের জন্য করা হয়েছে কিনা এটা আমি জানতে চাই। না না, শিশিরমণি যদি শেয়ার হোল্ডার হয় ওইখানে, তা যদিও দাবি করে, যদি শেয়ার হোল্ডার হয় তার বিরুদ্ধে যদি এরকম কোনো মামলা মকদ্দমা, তার বিরুদ্ধে যদি এরকম তো ডিফলকেশনের কেস না থাকে, অবশ্যই তার তো হওয়া উচিত। হেলাল ভাই আপনি আমারে বুঝাই দেন এটা কেন করা হয়েছে। শিশির মনিরের নাই ধরেন, এটা আমি বাড়তি আমি তো বললাম, তাহলে কি কেন লেখা করা উচিত হয়েছে, কেন করা হয়েছে, কেন করা যায়? পুরনো শেয়ার হোল্ডারদের মধ্যে যারা এই ডিফলকেশনের সাথে জড়িত না, তারা এরকম কে আছে ডিফলকেশনের সাথে জড়িত না ছাড়া আর কে? সেটা আমি জানি না কারা, যদি কেউ থাকে কিনা। আমি বলি কে আছে, এসালম আছে, উনি কি একাই ব্যাংকের মালিক? আরো মোটামুটি ভাবে তাই একাই নামে না, ওনার কত পার্সেন্ট শেয়ার জানো? ওনার কত পার্সেন্ট জানো? 82%। 82% শেয়ার। তাহলে আর 18% লোকের কি হবে? ও 82%? হেলাল ভাই আপনি 82% বাদ দিয়ে 18% এর জন্য চিন্তা করতেছেন? না না, চিন্তা করবো কেন? আপনি কি একটা আইনকে সার্বজনীন? আচ্ছা ঠিক আছে, আপনি শেষ করেন হেলাল ভাই, আমার মনে আপনি শেষ করেন, আমরা আর একটা কথা যে শিশিরমণি মানে সে কিন্তু স্বীকার করছে যে ইসলামী ব্যাংকের মালিকানা তাদের। সংসদে বলে আমাদের কোনো ব্যাংক নেই, তাদের আমিরে এবং নায়েবে আমির বাইরে আসে বলে ব্যাংকের মালিক আমরা। এবং জবাবে বলবো, বলেন আপনি শেষ করেন। জি আপনি শেষ করেন হেলাল ভাই। এখন আর একটা কথা বলতে চাই, আমার একটা কথা বলতে চাই যে এই যে মাইক্রো ক্রেডিট যেটা বলছেন যে আরডিএস প্রকল্পের, এখন আপনি ইসলাম নাম দিয়ে এই যে সুদ প্রথা, ওই যে বললেন মুদারাবার মুশারাকা, এটা কিন্তু সবাই বোঝে। তা ইসলামী ব্যাংক এই যে সুদ প্রথা চালু করে, তাহলে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক হলো না, মানে ইসলামী ব্যাংক মানে তার ইসলাম না। ইসলামী ব্যাংক মানে কি আর ইসলাম? হেলাল ভাই একদিন এটা নিয়ে আমরা আলাদা আলোচনা করব না। আপনার ব্যাপারটা পরিষ্কার, আপনি বলতে চান যে এটা একটা আইন হয়েছে, সেই আইনের ক্ষেত্রে আদালত সিদ্ধান্ত দিবে, সেটার ক্ষেত্রে এস আলমকে সুবিধা দেওয়ার জন্য আসলে বাড়তি কোনো কিছু করা হয় না। এবং জামাতে ইসলামীর ক্ষেত্রে মালিকানা আছে কি নাই সেই ব্যাপারটা আমি এরকম করে দেখি, জামাতে ইসলামী করে এরকম বহু লোকের ইসলামী ব্যাংকের শেয়ার থাকতে পারে, তার মানে তো এটা জামাতে ইসলামী দলের একটা ব্যাংক বা প্রতিষ্ঠান হয়ে যায় না। যেমন হেলাল ভাই আপনি বিএনপি করেন, ধরেন আপনার একটা লঞ্চ আছে, এটা কি বিএনপির লঞ্চ হবে? না, একই রকম এটা যদি আপনার একটা ব্যাংক থাকে, আপনার যদি একটা সমবায় না ব্যাংক তো আপনার বাংলাদেশ ব্যাংকের আইনে চলবে, রাইট? কিন্তু এটা তো একটা ব্যক্তি মালিকানা থাকতে পারে, যেমন ধরেন মীর কাসেম আলী এটার মালিকানার মধ্যে ছিলেন, মালিকানা তার নিশ্চয় অংশ ছিল, হয়তো তার পরিবারও থাকতে পারে, কিন্তু এটা কি জামাতে ইসলামের মালিকানা আপনি বলবেন? আমি তো বলবো জামাত ইসলাম দাবি করছে, সংসদে দাবি করছে, বাইরে দাবি করেছে। আচ্ছা না, সংসদে দাবি করে নাই। আমাদের ব্যাংক বলতে আমাদের দলের ব্যাংক, জামাত ইসলামের ব্যাংক নাই। যেমন আমি হেলাল ভাই, আমি আপনার কথা দলের ব্যাংক হয়, এটা কি হেলাল ভাই দলের ব্যাংক বলতে পারে? হেলাল ভাই আমি একটা কথা বলি, ওই যে
বাংলা মোটরের যে এইচএসবিসি ব্যাংকটা, এইটার যে বিল্ডিংটা, সেইটা কি বিএনপির বিল্ডিং, মিন্টু ভাইয়ের বিল্ডিং? না মিন্টু ভাইয়ের বিল্ডিং না, না, বিএনপির বিল্ডিং, বিএনপির বিল্ডিং হবে কেন? তাহলে এখন ওই বিল্ডিং এর কোনো মামলা সংক্রান্ত বিষয়ে যদি বিএনপি অন্যায় অবৈধভাবে কোনো কথা বলে, ঠিক একইভাবে আপনার ইসলামী ব্যাংকের এমডি চেয়ারম্যান নিয়োগের ব্যাপারে তাদের কর্মকর্তা 17 সাল থেকে 24 সাল পর্যন্ত তারা ছাঁটাই বা নিয়োগ হয়েছে, এইসব নিয়ে বাংলাদেশ ব্যাংক যখন তদন্ত করে তখন তারা রাজপথে মিছিল করে। তার মানে কি, যে ফিনান্সিয়াল প্রতিষ্ঠানগুলো যে তাদেরকে বিভিন্নভাবে তারা যে আপনার এখানে ইল মোটিভেট নিয়ে অনেক কাজ করছে, আমার মনে হয় হেলবে, আমি আপনার একটা ছোট মুখে বড় কথা বলে রাখি, ইসলামী ব্যাংকে যা হয়েছে আমার মনে হয় বিএনপিরও মিছিল করা উচিত, যে বিএনপি এই যে অন্যায় হইতেছে সেই অন্যায়ের বিরুদ্ধে বিএনপিরও মিছিল করতে। এখন বিএনপি সরকারে আছে, হয়তো আপনারা করবেন না, কিন্তু আওয়ামী লীগ থাকলে এটা নিশ্চয়ই আপনারাও করতেন। এটা কোন অন্যায় বিএনপির বিরুদ্ধে? আমরা বরং ব্যাংকটাকে সেভ করছি তাই জামাতের হাত থেকে। ওকে, আমার মনে হয় ইসলামী ব্যাংক থেকে আমি একটু ইসলামী ব্যাংক থেকে বাইরে হই। আচ্ছা, আমি একটু স্নেহের ব্যারিস্টার শিশির মনির, যারা আমি অনেক শ্রদ্ধা করি, তার কাছ থেকে আমি একটু 1 মিনিট শুনি। আমরা একটু আগাইতে হবে ব্যারিস্টার। 1 মিনিট আমি নিচ্ছি। আমার ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে আমি কথাটা বলছি। আই এম ভেরি রেসপেক্টফুল টু হিম। এট দ্য সেম টাইম আমি শুধু এতটুকু বলছি, আমরা ডিসেন্সি এবং মরালিটির মধ্যে আমি মনে করি ইসলামী ব্যাংকের অতীত সরকারের আমলে যেভাবে ডিজিএফআই কে ব্যবহার করে জবরদস্তি করে ডাইরেক্টরশিপ গুলোকে ট্রান্সফার করে নিয়ে এসালম একা 82% শেয়ারের মালিক হয়ে বসে আছেন, বিএনপি সরকারের জন্য জাস্টিস হবে তারা যদি বলতে পারে ইয়েস, যে প্রক্রিয়ায় এই শেয়ারগুলোকে ডিজিএফ এর মাধ্যমে ওয়েস্টিন হোটেলে নিয়ে বাধ্য করে ট্রান্সফার করে নেওয়া হয়েছে, বিএনপি সরকারের উচিত হবে সেই প্রকৃত লোকদের কাছে সেই মূল্যে এই শেয়ারগুলো ফিরিয়ে দেওয়া। তখন আমরা বিএনপির প্রতি উইল বি মাচ মোর ট্রাস্টওয়ার্থি। আমি কি ছোট্ট করে একটা জিনিস আপনার কাছে জানতে পারি, যে আপনি আসলে আপনি যথেষ্ট তরুণ, আপনার বয়সে আপনি অনেক বেশি সত্য কথা বলার জন্য অনেক বেশি আপনি নানা কারণে আপনাকে এও বলে সেও বলে। আমি আপনাকে এটা সরাসরি প্রশ্ন করি, আমি অবশ্যই আপনার এই বক্তব্যের সাথে একমত। ইসলামী ব্যাংকের এই শেয়ারের ক্ষেত্রে যেরকমভাবে একটা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করা হয়েছে, যেভাবে এটা করা হয়েছে, সেটার ক্ষেত্রে আসলে আমি দেখতে চাই যে এটার ক্ষেত্রে জাস্টিস আসুক। কিন্তু আমি একটা প্রশ্ন আপনাকে করতেই চাই, জামায়াতে ইসলামী এই ইসলামী ব্যাংক নামক সফল আর্থিক প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক কারণে ব্যবহার করেছে কিনা? আজকে 10 বছর ধরে, গত 15 বছর ধরে এটি করেছে কিনা রাজনৈতিক কারণে? জনসমর্থন পাওয়ার জন্য, তার চাকরি দেওয়ার জন্য, টাকা প্রজেক্ট করে টাকা দেওয়ার জন্য? কখনো করেনি, এখনো করবে না, ভবিষ্যতেও কোনোদিন করবে না। কিন্তু জামাতে ইসলামী চায় এই যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বাংলাদেশে পরপর বেশ কয়েকবার 1 নম্বর ব্যাংকে রূপান্তরিত হয়েছে, প্রফেশনালি ভায়াবল, পুরা সাউথ এশিয়ায় ইটস এ ভেরি গুড এক্সাম্পল। যাদের ত্যাগে, যাদের কষ্টে, যাদের ঘামে, শ্রমে এরকম একটা প্রতিষ্ঠান ডেভেলপ করে তাদের প্রতি অন্যায় করা। রাইট, এই অন্যায়টা জামাত ইসলামী কি সব অন্যায়ের বিরুদ্ধে কথা বলে? মনে করেন দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে, যেইখানে আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে যত অন্যায় আছে তা কথা বলে, নাকি জামাত ইসলামী পিক এন্ড চুজ করে? যেইটা আসলে হেলাল ভাই ইঙ্গিত করলেন, আমি সরাসরি বলি, জামাত ইসলামী পিক এন্ড চুজ করে ইসলামী ব্যাংকের বেলায়, জামাত ইসলামী পিক এন্ড চুজ করে হচ্ছে ইবনে সিনার বেলায়, জামাত ইসলামী পিক এন্ড চুজ করে তার সব প্রতিষ্ঠানের বেলায়, কিন্তু অন্য সব কিছুর ব্যাপারে এরকম ভাবে করে না। এই আপনার এই ক্রিটিসিজমটাকে আই এম অ্যাকসেপ্টিং ইট। উচিত জামাত ইসলামীর যেখানেই ফাইন্যান্সিয়াল ডিফালকেশন হবে, অনিয়ম হবে, অন্যায় হবে, জামাত ইসলামীর দায়িত্ব ইজ টু প্রোটেস্ট ইচ এন্ড এভরিওয়ান। কিন্তু প্র্যাকটিক্যালিটি হলো সবগুলো তো আসলে সমভাবে সম্ভব হয়ে ওঠে না। যেখানে যতটুকু দেওয়া দরকার সেটা জামাত ইসলামী এখন যে ধরনের রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এটা শুধু তাদের নিজস্ব ইস্যুর বাইরে গিয়েও জাতীয় ইস্যু, আন্তর্জাতিক ব্যাপার এবং বাংলাদেশের 20 কোটি মানুষকে অ্যাড্রেস করা, এটা তাদের দায়িত্ব। আমি উদাহরণ দেব, ব্যারিস্টার শিশির মনির, আমেরিকার সাথে বাংলাদেশের একটা বাণিজ্য চুক্তি হয়েছে, সেই চুক্তির ব্যাপারে খলিলুর রহমান স্পষ্ট বলছে যে আমি বিএনপি এবং জামাতের সাথে কথা বলে চুক্তিটা করছি, যেহেতু মাত্র 3 দিন আগে। জামায়াতের আমির প্রথমে ছোট গলা কইরা, খুবই এমনভাবে শোনা যায় না এমন করে বলছে যে আমাদের সাথে কোনো কথা হয় নাই, কিন্তু তারপরে জামাতে ইসলামী এইটা নিয়ে আর একটি কথাও বলে নাই। আমরা কিন্তু আমেরিকার, ইসরায়েলের অন্যায় আক্রমণ টুয়ার্ডস ইরান, এইটার ক্ষেত্রেও জামাতে ইসলামের অবস্থান আমরা দেখছি ধরি মাছ নাচই পানি অবস্থান। এইটারে জামাতে ইসলাম নিজের মনে করে না।
নিজেরিয়া মনে করে কখন? তার যখন ব্যবসায় আক্রান্ত হয় তখন, তার যখন টাকা পাওয়ায় আক্রান্ত হয়, তার যখন এইটাতে আক্রান্ত হয় তখন সে করে। বেশি মনে, আপনি যদি একটু বলতেন যে আমার এই দেখাটা ভুল কিনা। না না, আমি আপনাকে এই ভুল বা শুদ্ধ এত বড় কথা বলার মতো আমার মানে এত অধ্যত্ত নাই, কিন্তু আমি বলছি এটা যে ওকে, জামাত ইসলামী সাধারণত মানুষের নেচার কি ভাই, মানুষের নেচার তো এটাই যে জিনিসের সঙ্গে আপনার গভীর মমত্ববোধ থাকে সেই জিনিসে আপনি রিঅ্যাকশন বেশি শো করেন। এটা মানুষের নরমাল, এটা হলো মানুষের একটা নরমাল ফেতরাত। তারপরেও জামাত ইসলামী এজ এ পলিটিক্যাল পার্টি, এত বড় বিরোধী দল, তাদেরকে আর শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকার সময় নাই। এখন দেশ এবং মানুষের জন্য পার্টিকুলারলি কথা বলতে হবে, ইস্যু অ্যাড্রেস করতে হবে, এবং এই ইস্যুগুলো যদি অ্যাড্রেস করতে না পারে তাহলে জামাত ইসলামী বিরোধী দল হিসেবে ফেইল হবে। এবং এই জায়গায় আমি মনে করি উই শুড বি মাচ মোর অ্যাকোমোডেটিভ, আরো অনেক বেশি এক্সপার্টিজের প্রয়োজন, আরো অনেক বেশি ইয়াং ট্যালেন্টেড মাইন্ডকে আমাদের সঙ্গে সংযুক্ত করা প্রয়োজন। তাহলে আমার ভাই যে সমস্ত কথা বলতেছেন আমরা মডার্ন হলে উনি কষ্ট পান, ইনশাল্লাহ আমরা মডার্ন হলে ওনারা আরো খুশি হইতে পারবেন। দারুণ বলছেন বেশি মনির। আমি হেলাল ভাই চট করে কিছু বিষয়ের মধ্যে দিয়ে চলে আসি। আওয়ামী লীগের সময় আমরা বেশ কিছুবার গুম কথিত বঙ্গবন্ধুতে এভাবে অত্যাচার নিপীড়ন হত্যা দেখেছি, এর প্রতিবাদ করেছি, বিচার ব্যতীত সব হত্যা কর্মকাণ্ড বন্ধ করতে বলেছি। কিন্তু আমরা ফরিদপুর ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মী, যদিও মানে ছাত্রলীগ এখন নিষিদ্ধ, এই 3 মৃত্যু হয়েছে ডিবি হেফাজতে, এরকম ঘটনা দেখছি। অনেক ঘটনা সামনে আসছে না, কিছু কিছু ঘটনা আমরা জানতে পারছি, অনেক ঘটনাই জানতে পারছি না বলে কেউ কেউ অভিযোগ করছেন। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গাজোয়ারি মামলা, এগুলি আগের মতোই আছে বা আগের থেকে অনেকখানি বেড়েছে। আপনি যদি আমাদেরকে এই আমি এই হাইপোথিসিসটা নিয়ে একটু বলি। আমার প্রথমে একটু যে জিনিসটা যে আপনি বলছেন যে এসালমের জন্য পুরো ব্যাংকের বলা হয়েছে পুরনো শেয়ার হোল্ডার, এখানে কিন্তু আরো 7টি ব্যাংক ছিল, আপনারা ভুলে গেছেন। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, গ্লোবাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ব্যাংক, 7টি ব্যাংক। এদেরও শেয়ার হোল্ডার আছে না? সম্মিলিতভাবে 7টি ইসলামী ব্যাংকে এক করে আওয়ামী লীগ আপনার এই কাম করছিল। এখন সেটা ভেঙে গেছে, এখন 7টিকে ভেঙে দেওয়া হয়েছে। এখন এই সমস্ত এদের তো শেয়ার হোল্ডার আছে, সেজন্য বলা হয়েছে পুরনো সব শেয়ার হোল্ডাররা, এসালমকে টার্গেট করে বলা হয়নি। একটা বক্তব্য গেল। এখন দ্বিতীয়টা শুনেন যে সিঙ্গাপুর থেকে এই ইসলামী ব্যাংকের কি করা হবে না করা হবে তা নিয়ন্ত্রণ করতেছে এখন। উচিত না তো? না না, উচিত অনুচিতের প্রশ্ন না ভাই, করতেছে কিনা আমার এরকম কোনো তথ্য নেই। অন্তত যদি করে তাহলে তো সেটা একটা সমস্যা। এটা করেনি। এটা যদি করে সরকারের, আমি করছিলাম জানা। ইসলামী ব্যাংক এখন কার নির্দেশে বা কার ইয়াতে পরিচালিত হচ্ছে? একটা পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, দেখছেন তো আপনি? পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে, আগের কমিটি ভেঙে দেওয়া হয়েছে, নতুন কমিটি করা হয়েছে। এই পর্যবেক্ষকদের সাথে ইসলামী এসালমের কোনো সম্পর্ক নাই, থাকা উচিত না। এখন যদি থাকে তাহলে আছে কি নাই আমার ধারণা নেই। আমি আমার সরকার যেতে সরকারের একজন আমি লোক, মানে এমপি বা আমি সরকারের দলের একজন ব্যক্তি, আমি মনে করি যে থাকা উচিত না। যদি থাকে, সেরকম প্রমাণ থাকে, তাহলে আমিও এর বিরুদ্ধে কথা বলবো। এখন বক্তব্য হলো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি দেখছেন যে আগের থেকে মানে আমরা উন্নতির দিকে নিয়ে যাচ্ছি, যে পুলিশ বাদী হয়ে কোনো মামলা করে না। ফরিদপুর যে ডিবি অফিসে যে ঘটনা ঘটছে, এই ঘটনার পুলিশকে অবশ্য আপনার তদন্তের আওতায় আনা হয়েছে, এবং সেখানে আমি যতদূর জানি পুলিশকে তদন্তের আওতায় বিচারে আনা হয়েছে যে কি ঘটনা ঘটেছে। এরকম পুলিশ হেফাজতে কোনো আসামির মৃত্যু কোনো রাজনৈতিক কর্মী আমরা কামনা করতে পারি না, কারণ 17 বছর এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, এবং এরকম কোনো কিছু হচ্ছে এবং পুলিশ বাঁধিয়ে কোনো মামলা করছে, রাজনৈতিক হয়রানি কোনো মামলা হচ্ছে না। ভাই আপনার চোখ তো কিছুই এরা না। এরকম কি হইতেছে যে প্রতিমন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট করছে, সাংবাদিক জেলে চলে গেছে? হ্যাঁ, এটা দেখলাম। এখন সেই যেই পুলিশ সাংবাদিককে আপনার জেলে নিয়েছে, তার জন্য মন্ত্রী মহোদয় তার বক্তব্য বলেছে, আমি কোনো পুলিশকে বলিনি, বরঞ্চ আমি উকিল নিয়োগ করেছি যাতে সাংবাদিকটা ছাড়া পায়। আমি উকিলও নিয়োগ করেছি। এখন ওই মন্ত্রী সাহেবই আবার উকিল নিয়োগ করছেন?
হ্যাঁ তাহলে কি, হ্যাঁ উকিল নিয়োগ করছে তো আপনি দেখেন, মানে উকিল নিয়োগ করে তো ছাড়া পায়। হেলাল ভাই আপনি পরে সাংবাদিকরা জিজ্ঞেস করুন। হেলাল ভাই এখন পরে এখন পরে এখন পরে পরে মন্ত্রীকে বাংলা মানে arrest করে, আপনারা পুলিশ অ্যারেস্ট করে। পরে না না বাংলা আমি আমার কথা শেষ, আপনি তো কথা শেষ করতে দিচ্ছেন জি, না। জি, আচ্ছা, এখন sorry, যেই sorry, পুলিশ অ্যারেস্ট করেছে, যেই পুলিশ অ্যারেস্ট করেছে সেই পুলিশকে অবশ্যই আপনার আইনের আওতায় আনা উচিত, অবশ্যই তার জবাবদিহি থাকা উচিত। Exactly. কেন আপনি অ্যারেস্ট করবেন? Exactly. আমি তো সেটাই বলছি। আমি বলছি মন্ত্রী মহোদয় তিনি আবার জানে এরকম প্রশ্ন উঠবে, একজন পলিটিশিয়ানের এই ফোরকাস্টিং পাওয়ারটা থাকে। তিনি তখন অবশ্যই তিনি তখন দেখছে যে এই লোকটাকে গ্রেফতার করেছে, এরকম আমাদের প্রচুর মন্ত্রীরা করেছে, প্রচুর এমপিরা করেছে। এই যে মানে এইটা ওই সর্প লোকের হইয়া বিরুদ্ধে দংশন আবার- করে ওঝা হইয়া ঝাড়া না তো। না, পুলিশ এখন যদি গ্রেফতার করে ভাই, সেই পুলিশকে তো আইনের আওতায়, পুলিশকে তাই বলতে হবে যে মন্ত্রী মহোদয় পুলিশের কাজ একটু কমে গেছে মনে হয়, পুলিশ হচ্ছে মন্ত্রীদেরকে অভিযোগ করতেছে, তারে গ্রেফতার করতেছে, একটু কমছে মনে হয় কাজ। না না এরকম কোন মন্ত্রী কখনো পুলিশকে তাহলে তো পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এই এই যে দুটো ঘটনা বললেন ফরিদপুর এবং এই যে আমাদের মন্ত্রী মহোদয়, এই দুটো ঘটনার বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে তো তদন্ত নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে তো, যে আসলে কেন গ্রেফতার করলো, ব্যবস্থা নেওয়া হচ্ছে তো। সুতরাং আপনি এটা বলতে পারেন না। তার মানে আওয়ামী লীগের আমলে যে সমস্ত কারণে আমরা আন্দোলনটা করলাম, সেই কারণগুলো আবার যদি ফিরে আসে, সেই ব্যবস্থা আমরা করবো কেন? অবশ্যই আমরা এই জন্য আমার মনে হয় যে আপনি যত মানে স্পষ্ট বলেছেন, আমরা অবশ্যই আশা করব যে সরকারও তার দৃঢ় পদক্ষেপে এগুলি জিনিসকে কখনোই আসলে ওয়েলকাম করবে না। আমাদের একজন দর্শক ইটস আলম শফি, উনি প্রশ্ন করেছেন, খালেদ ভাই আপনি প্রায় ব্রাত্য রাইসের পোস্ট পড়ে আলোচকদের প্রশ্ন করেন, ব্রাত্য রাইস কি কোনো নিরপেক্ষ বা জ্ঞানের স্ট্যান্ডার্ড বাংলাদেশের জন্য? তাহলে বলতাম সবাই ব্রাত্যের পোস্ট পড়ুন, আমার এটা নিয়ে কোনো কিছু বলার নাই। আমি দর্শকদের জানতে চেয়েছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটা আদালতে নির্ধারিত হবে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। প্রিয় দর্শক, এই অবস্থান সমর্থন করেন কিনা? শতকরা 54% দর্শক এই অবস্থাকে সমর্থন করেছেন, শতকরা 46% সমর্থন করেন নাই, 8.7 ভোট দিয়েছেন। জনাব শিশিমণি, আপনি জানেন যে নিজ দলের 4 জনকে বহিষ্কার করে জামাত একভাবে স্বীকার করে নিয়েছে যে গত মঙ্গলবার ধানমন্ডিতে সাংবাদিকদের হামলা করেছিল তাদের নেতাকর্মীরাই। হামলা করা, মারধর করা ফৌজদারি অপরাধ, বহিষ্কারই কি এর সমাধান কিনা? একজন আইনজীবী হিসাবে এর আইনি প্রতিকার কিভাবে হওয়া উচিত? মঙ্গলবারের ঘটনা অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া মবের ঘটনাগুলিরই ধারাবাহিকতা কিনা? জামাত নেতা হিসাবে বা আপনার আইনজীবী হিসাবেও আপনি বলতে পারেন যে আমি কোন সাংবাদিকের উপর ফিজিক্যালি কোনো অ্যাটাক হবে, কিংবা মেন্টাল কোনো টর্চার হবে, কিংবা কোনো ডিসঅ্যাডভান্টেজ পজিশন ক্রিয়েট করা হবে, এটাকে আমার দলের লোকেরাই করুক আর যেই করুক, আমি কখনো এটাকে সাপোর্টের পক্ষে নই। ইনস্ট্যান্টলি তাদের বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি অপরাধ করে থাকে, ক্রাইম, এই ক্রাইমের কারণে দলগত ব্যবস্থা নেওয়াই যথেষ্ট নয়। এবং এই ক্ষেত্রে ক্রাইম যদি কেউ করে থাকে, তাহলে সংশ্লিষ্ট লোকের উচিত হবে ওই ধরনের ব্যক্তিবর্গকে আসামি করে মামলা দায়ের করা, এবং অ্যাকর্ডিংলি আইন যেভাবে চলার কথা সেভাবেই চলবে। সেখানে যদি অপরাধ করে থাকে, ফিজিক্যাল অ্যাসল্ট হয়ে থাকে, ডাক্তারের রিপোর্ট থেকে থাকে, তাহলে অ্যাকর্ডিংলি সিম্পল হার্ট হবে না গ্রিভিয়াস হার্ট হবে, এইভাবে সেটা অগ্রসর হবে। এবং সেটা নির্ভর করবে যে ব্যক্তি আহত হয়েছেন, যে ব্যক্তি এইটা শিকার হয়েছেন, তিনি কি আইনি পদক্ষেপ নিচ্ছেন। এবং তিনি যদি আইনি পদক্ষেপ নেন, আমরা এক্সপেক্ট করব এবং আমি নিজেও চাইবো আমরা সকলে তাকে সহযোগিতা করব, যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে কেউ ঘটাতে সাহস করতে না পারে। তাহলে আমি একটু প্রশ্নটা করি যে 23শে জুন নিষিদ্ধ, আপনারা যারা আইন করে যাকে নিষিদ্ধ করেছেন যে রাজনৈতিক দলটি, সে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করবে এরকম কথা বাতাসে শোনা যাচ্ছিল। জামায়াত ইসলামী কি মানে পার্টিগতভাবে সিদ্ধান্ত নিয়ে সেইটা ঠেকানোর জন্য রাস্তায় ছিল সেদিন? জানো শিশিমণির, আমি জানি তারপরে আপনি কি প্রশ্ন করবেন, এটা আমি অ্যান্টিসিপেট করতে পারছি। জি জি জি, কিন্তু তার আগে আমার সব প্রশ্নই এখন মোটামুটি ভাবে জানা থাকছে আপনার। আপনাকে আমরা চিনতে পেরেছি। জি 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 জি, না আপনাদের পারস্পরিক এটা চেনা জানা হয়েছে, রাইট রাইট। তো এখানে এই বিষয়টা হলো, আসলে আমি এটা যেভাবে দেখি, আমি দেখি দুটো ভাগে। একটা হলো রাজনীতির বিষয়, রাজনৈতিক রেটরিক থাকে, এই রাজনৈতিক রেটরিকটা পক্ষে বিপক্ষে অনেক কথা হয়। আরেকটা আছে অপরাধ। অপরাধ যেখানে হবে, অপরাধ যেখানে সংগঠিত হবে, অপরাধের বিচার আইন অনুযায়ী হতে হবে। আর এটা যদি অতীতের যে রাজনৈতিক দল ছিলেন, যারা ক্ষমতায় ছিলেন, তাদের কর্মকাণ্ডেরও দুটো পার্ট। আমি এটা কখনোই বলবো না যে নিরপরাধ লোককে বিচারের মুখোমুখি করা হোক, কিন্তু আমি এটা বলবো প্রকৃত অর্থে অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ অবশ্যই
ট্রাইড হইতে হবে। ওকে, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি হলে ট্রাইড হইতে হবে, সুনির্দিষ্ট, কিন্তু বিচার কিন্তু সুনির্দিষ্ট অপরাধ ছাড়া হয় না। ওকে, আমরা দেখেছি বিভিন্ন ধরনের অনেক মামলা হয়েছে, এটাও দেখেছি আমি ইদানিং জেল গেটে অ্যারেস্ট করা হয়, এটাও দেখেছি হেফাজতে মৃত্যুবরণ হচ্ছে, বেশ কয়েকটা রিপোর্ট আসছে। আমি মনে করি এগুলো যদি কন্টিনিউ হয় তাহলে সরকারের যেমন সুনাম ক্ষুণ্ণ হবে, 5ই আগস্টের পরবর্তী সিচুয়েশন নিয়ে নতুন করে প্রশ্ন উত্থাপন করার সুযোগ পাবে। রাইট। এই জন্য সকলের উচিত হবে অবজেক্টিভ হওয়া, ক্রাইমের বিচার হবে, নিরপরাধ লোক কখনো হয়রানির শিকার হবে না, অযথা মামলা মোকদ্দমা হবে না, সুপ্রিম কোর্ট যেভাবে ডিল করবে সেটা আমরা সকলেই। আপনার বিরুদ্ধে বড় অভিযোগ না, এই প্রশ্নটা আমি আসলে এই প্রশ্নটা মানে মিলে নাই, আমি এই প্রশ্নটা আপনার করতে চাইছিলাম না, কিন্তু দর্শকদের মধ্যে অনেকে প্রশ্ন করতেছেন না যে আপনি সাধারণত যারা অপরাধী বা যারা ওই দলের লোক তাদের আইনজীবী হন, কারণ আপনি যেহেতু একজন খুব ভালো আইনজীবী, আপনি অনেক দামি আইনজীবী, সেহেতু যাদের টাকা আছে তারা আপনাকে অ্যাভেল করতে পারেন এবং আপনি তাদের পক্ষে কথা বলেন, এটা আপনার বিরুদ্ধে একটা নিন্দামন্দ সেই আবরারের যারা হত্যা করছে তাদের সময় থেকে। আপনি কি এই ব্যাপারে কিছু বলবেন? ছোট করে 1-2 লাইন বললে হবে, কারণ আপনাকে নিন্দুকের বাসে আমি সবার চেয়ে ভালো, তাহলে তার কোনো কথা। সেকেন্ড হলো, যারা এই নিন্দা আমার ব্যাপারে প্রকাশ করবেন আমি তাদের প্রতি রেসপেক্টফুল, কিন্তু একজন আইনজীবী হিসেবে আমার পেশাগত দায়িত্ব আছে। আপনারা বাইরে থেকে অনেকেই অনেক কিছু মনে করেন, ভিতরের অনেক স্টোরি আপনাদের জানা নাই, এই জন্য আমি আপনাদেরকে ব্লেম করব না, কিন্তু আমি বলবো সত্যিকার অর্থে শিশির মনির কত মামলা, কত মানুষকে জেল থেকে মুক্ত করেছে বিনা পয়সায়, এর স্টোরি যদি আপনারা অনেকেই জানতে পারেন, দর্শকরা যারা প্রশ্ন করেছেন, আমার ধারণা আপনারাও আমার কাতারে এসে সামিল হবেন, আপনারাও নির্যাতনের বিরুদ্ধে দাঁড়াবেন। আমার মনে হয় যে এই ব্যাপারে সবারই আসলে, আপনার কথা আমার কাছে খুবই প্রণোদনযোগ্য মনে হয়েছে, সবারই আসলে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। এইটা হচ্ছে যে আমাদের একজন দর্শক উনি আপনাকে এই প্রশ্ন করেছেন যে উনি বলছেন ইসলামী ব্যাংকে নিয়োগ পেতে হলে আমিরের রেকমেন্ডেশন মাস্ট ছিল এবং তাদেরকে জামাতে ইসলামীর হয়ে মিটিং মিছিল বা রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে হয়েছে। তিনি বলেছেন যে তিনি একজন ব্যাংকার, তিনি জেনে এই কথা বলছেন। আপনি কি এই মন্তব্য করবেন? হ্যাঁ, আমি বলবো যে ভাই এই কথা বলছেন, জি নিশ্চয়ই তিনি যেহেতু ভুক্তভোগী, আমি ওনার এই কথাটাকে শ্রদ্ধা জানাচ্ছি। আর আমি মনে করি অবশ্যই যদি কেউ এটা করে থাকেন এবং যারা পলিটিক্যালি ব্যবহার করেছেন, আমি মনে করি দ্যাট ওয়াজ ব্যাড থিং, এটা করা উচিত না। জামাত ইসলামী করলেও করা উচিত না, কোনো ম্যানেজার করলেও করা উচিত না, কোনো আমির সাহেব করলেও করা উচিত না। ওকে, আমাদের একজন দর্শক রফিক মমিন উনি বলেছেন অনারেবল জার্নালিস্ট হিজ এক্সেলেন্সি মিস্টার খালিদ, বুঝাই যাচ্ছে যে তিনি একটু মানে ইজ জার্নালিস্ট অ্যাবভ দ্য ল, সামওয়ান হ্যাজ ফাইল কেস এগেইনস্ট দ্য জার্নালিস্ট অ্যান্ড ইউ জার্নালিস্ট ওন্ট ওয়ান্ট টু গো থ্রু কোর্ট প্রসিডিওর, শেম ফর ইউ। ভাই, আমি কোনোদিন জার্নালিস্টরা আইনের ঊর্ধ্বে সেই কথা আমি বলিও না, এবং আমি শুধু জানতে চাই যে তাকে আসলে এই কারণে গ্রেফতার করেছে না ওই কারণে গ্রেফতার করেছে। ব্যারিস্টার জনাব আব্দুল বারী হেলাল বললেন যে প্রতিমন্ত্রী নিজেই নাকি তার জন্য একজন আইনজীবী নিয়োগ করেছেন যাতে তিনি বের হয়ে আসতে পারেন। সেক্ষেত্রে আমার কোনো আলাদা করে কোনো কথা নাই। বাজেট নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম যে হেলাল ভাই, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন, ছোট করে একটু বলবেন কিনা বাংলাদেশে অনেক ক্ষেত্রে ফ্যামিলি কার্ড দেওয়ার আমরা খবর পাচ্ছি, কিন্তু ঢাকা শহরে ছিন্নমূল বেকার এবং 1 কোটি চাকরি দেওয়ার কথা, সেগুলির ব্যাপারে বিএনপির অবস্থানকে এটা ছোট করে বলবেন কিনা, তারপরে আমরা আরেকটা বিষয় আপনাকে একটু জানতে চাইতে হবে। না, ওই যে আমি একটু প্রতিবাদ করে যাই যে বলছে যে বিএনপির এই 4 মাসে নাকি এরকম পুলিশ হেফাজতে মৃত্যু, এই একটি ফরিদপুরের যে ঘটনাটা, এটি ছেড়ে আর কোনো মৃত্যু রিপোর্ট আপনি পুলিশ হেফাজতে আমি দেখলাম যে নেই। এবং এই একটি যে ঘটনা ঘটছে, এই জন্য ওসিকে প্রত্যাহার করে ময়না তদন্তের জন্য অপেক্ষা করা হচ্ছে যে কিভাবে সে মারা গেল। এই ময়না তদন্ত ফরেন্সিক রিপোর্ট আসতে অন্তত আপনার 1 সপ্তাহ লাগবে, আমি যেটা দেখলাম অন্তত 1 সপ্তাহ লাগবে। মধুখালীতে ঘটনা ঘটছে ফরিদপুরের। সুতরাং আমাদের সরকার এই ব্যাপারে খুবই স্ট্রং। এখন আসলে আপনি বাজেটে আপনি কর্মসংস্থানের কথা বলছেন, 1 লক্ষ কর্মসংস্থানের কথা আমরা বলেছি, তাই না? তার মধ্যে আমাদের একটা প্রজেক্ট ছিল, আমি এই চীন সফরটাকে বাদ দিয়ে বলছি, চীন সফরও কিন্তু অনেক যে বিনিয়োগ, সেখানেও কিন্তু কর্মসংস্থানের এবং ইনফ্রাস্ট্রাকচার নির্মাণে কর্মসংস্থান আছে। এখন আমি বলি যে আমাদের খাল খনন প্রজেক্ট এখন বর্ষাকাল বন্ধ রয়েছে, গত 3 মাস আমরা খাল খনন করেছি, এখানে প্রচুর লোকের কর্মসংস্থান হচ্ছে। যে বিএডিসি প্রকল্প, পানি উন্নয়ন বোর্ড,
আরো বিভিন্ন মানে প্রকল্প একটা থেকে জায়গায় গিয়ে আমরা- একটা জায়গায় গিয়ে 2 দিন 3 আমি দিন লাগলো একটা আমি খাল তো ভাই কাটতে, এটা কর্মসংস্থান। আমি তো ভাই একটা কথা বললাম, আপনি তো আমাকে সেকেন্ড কথা বলতে দিচ্ছেন না। ওকে, আমার যদি 4টা পয়েন্ট থাকে, একটি বলার পরে যদি আপনি আমাকে একটার ইন্টারভেন পরে- করেন, তাই তো আমি আর বাকি 3টার আমি সময় আরো বললাম 3বার যে- করব ছোট ছোট করে। আচ্ছা, আপনি এই যে না না, আচ্ছা আপনি connecting বলেন, program- বলেন হাল ভাই বলেন। না, এটা তো দেখেন, এখন তো আমি একটা জিনিস বলছি, তখন তো ভুলে যেতে হবে। আচ্ছা, ক্যানেল sorry, ডিগিং বল। প্রোগ্রামে এখানে এমপ্লয়মেন্ট হবে। আমরা যে স্বাস্থ্য খাতে স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছি 1 লক্ষ, এইটা একটা আপনার এমপ্লয়মেন্ট আপনার। এরপরে আপনার এই যে আপনার সোশ্যাল সেফটি নেটের যে প্রোগ্রামগুলো নিয়েছি, দেখেন এইটাকে খুব আপনি সোশ্যাল সেফটি নেটে যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড দিয়েছি না, এইখানে একটা সঞ্চয় হবে কিন্তু প্রত্যেকটা পরিবারের। এই সঞ্চয় থেকে সে একটা এন্টারপ্রেনারশিপে যেতে পারবে। এটা ব্যাখ্যা করে বললে হয়তো বুঝবেন, আমি তারপরে বলছি যে এখান থেকে একটা সোশ্যাল সেফটি নেট যে প্রোগ্রামগুলো আমরা দিয়েছি, এখান থেকে একটা এন্টারপ্রেনারশিপ গ্রো করবে। এবার আমরা যে আইসিটি পার্কগুলো করব, আমাদের যে তথ্য প্রযুক্তি খাতকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যেহেতু বাংলাদেশ যদিও রিসোর্স পুয়ার কান্ট্রি না, কিন্তু মানে রিসোর্স পুয়ার কান্ট্রি বলা হয়, কিন্তু জাপানের মতো রিসোর্স পুয়ার না আমরা। জাপান খুব রিসোর্স পুয়ার কান্ট্রি, বা টেকনোলজিক্যালি খুব অ্যাডভান্স কান্ট্রি। আমরা সেই টেকনোলজিক্যালি অ্যাডভান্স কান্ট্রি করবার জন্য আমাদের যে সরকারের উদ্যোগ, এই যে আপনার আইসিটি ক্ষেত্রে এখানে প্রচুর কর্মসংস্থান হবে। এই জন্য 4 মাসে আমাদের ইনিশিয়েটিভস গুলো আমরা নিচ্ছি। এখন আবার সরকারি পর্যায়ে নিয়োগও আমরা করছি। পুলিশের নিয়োগ হয়েছে, আবার পুলিশের নিয়োগ দিয়েছি, চলছে এখনো। সুতরাং এই কর্মসংস্থান আমরা সৃষ্টি করব। বাজেটে আপনি দেখেছেন যে সোশ্যাল সেফটি নেটে, তারপরে আপনার কৃষি ক্ষেত্রে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় বাংলাদেশে। এমনি হেলাল ভাই, আপনার কনস্টিটিউয়েন্সির সঙ্গে আপনার আসলে খুব ভালো সম্পর্ক, আপনার যাওয়া আসা থাকে। তো আপনার যারা ভোটার আছেন তারা মোটামুটি খুশি আছে এখন বিএনপি সরকারের এই 4 মাসে, মানে এত মাত্র শুরু সরকারের, তবু লক্ষণ দিকে খুশি কিনা আপনার কনস্টিটিউয়েন্সির লোকরা? শুনুন, প্রথমে বাংলাদেশের লোক খুশি যে আমরা হাসিনাকে বিদায় করতে পেরেছি, ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি। আপনার কনস্টিটিউয়েন্সির এটা হলো প্রথম খুশি। আপনার কনস্টিটিউয়েন্সির লোকের আমি তো বলছি আমার কনস্টিটিউয়েন্সির লোক, কিন্তু আপনার কনস্টিটিউয়েন্সি বা শিশিরমণির কনস্টিটিউয়েন্সি থেকে প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে কি হয় বাংলাদেশে, আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতা দেখছি যে কিছু স্পেশাল চাওয়া বা পাওয়া থাকে। যেমন কোনো কনস্টিটিউয়েন্সিতে যারা চাকরি একটা বড় ব্যাপার থাকে, কোনো কনস্টিটিউয়েন্সিতে এখন বাদ দেওয়া হবে কিনা সেটা একটা বড় ব্যাপার থাকে, কোনো একটা জায়গায় কাবিখার একটা বড় ব্যাপার থাকে, কোনো একটা জায়গায় হচ্ছে যে যেমন মানে যেগুলি উপকূলীয় এলাকা সেগুলির মধ্যে থেকে একটা বড় ব্যাপার থাকে যে শেল্টার, সাইলো। আপনারটা লোকে খুশি কিনা? আমার ব্যক্তিগত রাজনৈতিক অভিমত হলো যে কোন নেতা তার এলাকার ইনফ্রাস্ট্রাকচার বা কোনো ডেভেলপমেন্ট করে জনপ্রিয় মনে হয় না হতে পারে, যদি না ওই নেতাটা যেই দলটা করে, যে আদর্শটা বহন করে, সেই আদর্শটা যদি পপুলার না হয়। এটা হলো আমার একটা থিসিস। আপনি এটা নিয়ে আমি এটার সাথে একমত। আমি সেই জন্যই আপনার দল সারাদিন চুরি বাটপারি, মারামারি, গন্ডগোল, আপনার আজে বাজে কাজ করবে। আপনি একজন বিখ্যাত লোক, সেই দলের একজন মেম্বার, আপনি ভোট চাইতে যাবেন, মানুষ আপনাকে ভোট দিবে না। আপনি এলাকায় গোল্ড দিয়ে যদি বাঁধিয়ে দেন, তাও মানুষ আপনাকে ভোট দিবে না। আমি সেই জন্য বলছি যে বাংলাদেশের লোকের মতো আমার এলাকার লোকও, যে একজন চূড়ান্ত ফ্যাসিবাদকে আমরা পরাস্ত করতে পেরেছি, এবং এখন যে সরকার এসছে, সেই সরকার গত 4 মাসে এমন কোনো সংকেত প্রদর্শন বা এমন কোনো কাজ করেনি যা আবারও ওই হাসিনা মার্কা একটা ফ্যাসিবাদ তৈরি হবে। এবং মনে রাখতে হবে যে আমাদের দলের যে প্রতিষ্ঠাতা, তিনি জনগণের কাছে খুব এক লাইনে উপসংহার যে আপনার কনস্টিটিউশনের লোকেরা বিএনপির উপরে খুশি। ওকে, বিএনপির উপরে খুশি, অবশ্যই খুশি। ওকে, এইটা বলতে কি একটু কষ্ট হইল নাকি হেলাল ভাই? মানে আমি এইটা বুঝতে চেষ্টা করছিলাম, একটু ঘুরায় বলে। না, কষ্ট হবে কেন? আমার দল আচ্ছা, আমি আর এই কথায় যেতে চাই না। আপনার কথা খালি আমার শুনতে ইচ্ছা করে, আবার জিজ্ঞেস করতে ইচ্ছা করে, পরে আপনি আমারে বকবেন। আমি হইলো ছোট করে আরেকটা জিনিস জানতে চাই। সেইটা হইলো চাঁদাবাজির অভিযোগে সম্প্রতি একজন এমপি সাহেবের পুত্রকে পুলিশ আটক করেছিল। সেইটা আবার প্রশ্ন করা হয়েছিল, যুবদল তাকে বহিষ্কারও করছিল, কিন্তু সামান্য মুসলেকা দিয়ে তাকে ছেড়েও দেওয়া হলো। এইটা কি উনি একটু বিশেষ লোক বইলা নাকি? এইটার ব্যাপারে কি আপনার কোনো অবজারভেশন আছে?
না, আপনি তো আইন পেশা জানেন, পুলিশের মুচলেকা নেওয়ার অধিকার আছে কি আছে নেই? আছে না? মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়ার অধিকারও তো আছে, আছে কি নেই? এই মুসলেকা আসলে আইন পেশায় এইটার কোনো অস্তিত্ব আছে কিনা এটা ব্যারিস্টার মনির বলতে পারবে যে এটার মানে আমি এটা মুসলেকা দিলাম পুলিশে, আমি ভালো হইয়া চলিব আর খারাপ কাজ করিব না, পরবর্তীতে এটা কি হয়? আমি জানি না ঠিক না, মুসলেকা পুলিশের টুসলেকা এগুলো এই আমি বুঝি নিয়মটা, না। পুলিশের তো এই নিয়মটা আছে। কি আমি জানি না এটা কি আইনের নিয়ম টিয়ম আমি জানি না। আমি একটা চাঁদা লোক, চাইতে গেছি, একটা এটা একটা পুলিশ- ফৌজদারি অপরাধ, পুলিশ আমার কাছে একটা এটা- ভালো কথা ট্রান্সলেশন শিখায় আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, এখন পুলিশ যা মনে করেছে তাকে মুচলেকা নেওয়া দরকার। মুচলেকারা কি ভবিষ্যতে আর চাঁদাবাজি করবো না এরকম কোন মুচলেকা কি না? সে মুচলেকা পেপারটা যদি দেখতাম যে আসলে ও। কি বলে ছেড়ে দিল। আরে- আমার মুচলেকা দেওয়ার বিধান আছে, এখন কি লিখেছে মুচলেকায় তাহলে খুব ভালো হতো। এইটা তো শিওর যে সে এমপির পুত্র হোক আর মন্ত্রীর পুত্র হোক, তাকে ব্রিং টু দ্য বুক, তাকে শাস্তির আওতায় আনা আমরা তো হচ্ছে। তাই দেখতেছিলাম, জবাব দেওয়া তাকে হচ্ছে। যুবদল থেকেও সেটাই তো হচ্ছে। যুবদল থেকেও তাকে ইয়া করা হয়েছে। এই যে জনাব আজহারুল ইসলাম নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি সংসদ সদস্য, জি, তার জি, ছেলে জি। জনাব খায়রুল ইসলাম সজীব, এইটার ব্যাপারে যে এটা হয়েছে এই পুলিশের মনে করাটা বা পুলিশ যে মনে করছে যে না এ আসলে লোক এত খারাপ না। তাকে গ্রেফতার করছে, দেখেন গ্রেফতার করছে তাকে। হ্যাঁ, গ্রেফতার আপনি তো করার আগে- পরে আপনাকে বাংলাদেশের practice- গ্রেফতার করার পরে মনে হলো বাংলাদেশের যে practice- গ্রেফতার করার পরে মনে হলো যে আমরা ছোটবেলায় ট্রান্সলেশন শিখতাম না, ওই যে ও ভালো ছেলে ও খারাপ ছেলে, তারপরে হচ্ছে ডাক্তার আসিবার পূর্বে রোগী মারে মরিয়া গেল বা স্টেশনে পৌঁছতে পৌঁছতে ওরকম কিছু ট্রান্সলেশন শিখে ছাইড়া দেই। এইটা কি পুলিশের এইটা- কেমনে মনে হইলো? না, এইটা যদি রিপিটেডলি হতে থাকে আচ্ছা। যে আপনি একজন বিখ্যাত দস্যুকে, আচ্ছা। সে একটা রাজনৈতিক দলের পরিচয় বহন করে তাকে আবার মুছতে, তখন আপনার এই বক্তব্য আমি আচ্ছা, আপনার ঠিক সাথে আছে, আমি একমত ঠিক আছে, হব। fair enough, যেহেতু একদম। এটা এখনো এটা যেহেতু এখনো প্রমাণ কি হয়েছে, মুস্তেকায় কি লেখা হয়েছে, তো পুলিশ যে তাকে গ্রেফতার করতে পেরেছে, ধরতে পেরেছে, এটাকে সাধুবাদ দিতে হবে। পরে মুস্তেকা নেওয়ার প্রয়োজন মনে করেছে, মুস্তেকা নিয়েছে। আচ্ছা, আমার হ্যালো ভাই, আপনাকে ধন্যবাদ। আমি একটু ব্যারিস্টার শিশিরমণির কাছে আসি। জনাব শিশিরমণির, বিএনপি সরকার জুলাই সনদ, রাষ্ট্র সংস্কার ইত্যাদি নিয়ে যে অবস্থান নিয়েছে তার প্রতিবাদ করে জামায়াতপন্থী 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। 7 ডেপুটি ডিএজি, 11 এএজি। এখন মানে আমি এটার একটু অন্যভাবে দেখি। আমি দেখি কি, আমার কাছে মনে হইতো না ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে জামায়াত সরকার চালায়। এই অ্যাটর্নি জেনারেল অফিসে এই 7 জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল, 11 জন সহকারী অ্যাটর্নি জেনারেল যারা মামলাগুলি করবে, তাদের থাকাটাকে মনে হয় না যে জামায়াতের পরিচয়কেই অগ্রাধিকার দিয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং অন্যান্যদের কথা আমি বাদই দিলাম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটা আসলে আপনাদেরই সরকার ছিল বা জামাত ইসলামেরই সরকার ছিল, কেউ কেউ এরকম বলে থাকেন, ঠিকই বলেন তাই নাকি? আর আরেকটা ছোট প্রশ্ন বেশি, সেটা হচ্ছে যে আপনি কি ওই যে সাবেক আইজিপি জনাব আব্দুল্লাহ মামুনের আইনজীবী? এটা আপনি মানে উত্তর দিলেও দিতে না, এটা প্রচারণা। তাহলে ফার্স্ট কথা হলো, আমার ভাইয়ের একটা ছোট্ট শুধু দিলাম, এক্সটর্শন কিন্তু বাংলাদেশের দণ্ডবিধি 383, 384 ধারায় একটা অপরাধ। অ্যাবসলিউটলি। এবং এক্সটর্শন বা চাঁদাবাজি যদি কেউ করে তাহলে তার সাজা 3 বছর পর্যন্ত হতে পারে। এটা মুসলেকার সাবজেক্ট ম্যাটার না। সত্যিকার অর্থে কাউকে যদি এক্সটর্শনের এটা আচ্ছা, মুসলেকার সাবজেক্ট ম্যাটার কি এইটাও একটু যদি বলেন। আমি 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 ভুলে গেছি যেহেতু আমি আইন করি নাই, আমার কিছু মনে থাকে। মুসলেকার সাবজেক্ট ম্যাটার ইজ এ গুড কন্ডাক্ট। আচ্ছা, আপনি একটা ব্যাড কন্ডাক্ট করেছেন হুইচ ইজ নট পানিশেবল আন্ডার দি পেনাল কোড, লাইক যা নাকি ফৌজদারি বিচার, ফৌজদারি যে দণ্ডবিধি আছে, দণ্ডবিধির অধীনে যেটা অপরাধ, কিন্তু পানিশেবল এই অপরাধে এটা পানিশেবল না। যেমন যেমন আপনি এখানে যেমন ধরেন আপনি কি করলেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি একটা মোটরসাইকেল চালাচ্ছেন, আপনি এটা মোটরসাইকেলটা উচ্চ স্বরে চালাচ্ছেন। আচ্ছা, আওয়াজ হচ্ছে, এই যে উচ্চ স্বরে মোটরসাইকেল চালাচ্ছেন, আওয়াজ হচ্ছে, নুইসেন্স ক্রিয়েট হচ্ছে। এটা বাংলাদেশের দণ্ডবিধিতে স্পেসিফিক্যালি ওই ধরনের কোনো অফেন্স না। ইটস ভেরি পেটি অ্যাক্ট। এই পেটি অ্যাক্টের জন্য থানা আপনাকে ধরলো, আপনি কেন এটা করছেন, ডিস্টর্টেড বিহেভিয়ার করছেন কেন? আপনি থানাকে বলবেন ভবিষ্যতে আর করবো না, আমাকে মাফ করে দেন, আমার এটা ভুল হয়ে গেছে, আই ওয়াজ নট ইন প্রপার মাইন্ড, তখন আপনি মুসলেকা দিয়ে ছুটে যাবেন। রাইট। আমি কিন্তু আমারও ফেকলি মনে পড়তেছিল যে ক্লাস 10, 11 পার হইলে ঠিক মুসলেকার কাহিনীটা। আচ্ছা, তারপরে জি পরিষ্কার আবার একটু বলেন। জি, আর আপনি এক্সটর্শন করেছেন, অভিযোগ হলো এক্সটর্শন করেছেন, তাহলে তো আপনার মামলা হবে, আপনি মুসলেকা দিয়ে ফেরত পাবেন না, তো এটা ইটস নট প্রপার। আচ্ছা, যাই হোক, তারপরে আমার ভাইরা ক্ষমতায় আছেন, কিছু তো করবেনই, অসুবিধা নেই। আর সেকেন্ড হলো ওই যে অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের প্রশ্নটা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মিলে প্রায় 300
এই 300 এর ভিতরে আপনি দেখতে পেয়েছেন 7 জন পদত্যাগ করেছেন আর 11 জন, দুই ক্যাটাগরিতে মিলে 17 জন। তো 300 যদি হয়, এই 300 এর মধ্যে আপনি দেখবেন 90% লোক, 95% লোক বিএনপি ঘরানার লোক এখানে অ্যাপয়েন্টেড, ইন্টারিম গভর্নমেন্টের আমলে। তাহলে এই স্ট্যাটিস্টিক্স থেকে এইটাই প্রকাশিত হচ্ছে যে 300 জনের ভিতরে যদি 17 জন হয়, তাহলে কি বলা যাবে জামাতের সরকার? ঠিক আছে বেশ মনির, আমি কি এই দ্বিতীয়ত ফর্মুলাটা অ্যাপ্লাই করব কিনা? ফর্মুলাটা হইলো যারা বিএনপি সরকারে আসার পরে যারা অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করছে তারা আসলে জামাতের লোক, এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করব কিনা? করতে পারেন, কারণ তাইলে হচ্ছে যে সব বিশ্ববিদ্যালয়ের ভিসিরা না, কিন্তু এটা এই ফর্মুলাটাও কেউ যদি আপনার এভাবে দেখে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, এন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হি ওয়াজ এ গুড একাডেমিশিয়ান, উই স হিম। এখন তাকে যদি কেউ বলে এই জন্য সে জামাতের লোক, তার দাঁড়িয়েছে নামাজ পড়ে, তাহলে তো এরকম বাংলাদেশের লক্ষ কোটি মানুষকে আপনি জামাতের লোক হিসেবে আখ্যায়িত করতে পারবেন। এবং আমরা দেখেছি কোন কোন জায়গায় আপনার পুলিশ অফিসার নামাজ পড়ে, তো পুলিশ অফিসার একজন মানুষ নামাজ পড়তে পারে না? পারে, হয়তো অনেস্টি ডিগনিটির কথা বলে, তখন আইডেন্টিফাই করে ফেলে এই লোকটা হলো জামাতের লোক। আমি এরকম দুইজনের সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছে, যারা জামাতের লোক শোনার পরে বলছে এই জীবনে প্রথম শুনলাম যে মানুষ আমাদেরকে জামাত হিসেবে টেক দিচ্ছে। তো বললাম কেন দিচ্ছে ভাই? একজন ডিসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছিল, আরেকজন এসপি সাহেবের সঙ্গে। বলছে ভাই এই কারণে যদি জামাতের লোক হয়ে যায়, তাহলে তো আপনাদের দলের লোক খালি বাড়তেই থাকবে, আপনাদের লোক খালি দিন দিন বাড়তেই থাকবে। না, আমার মনে হয় যে আপনার যেরকম ফ্যাশনেবল দাড়ি, খুবই ওয়েস্টার্ন পোশাক, ওইটা তো এখন বিরাট কোহলিরও আছে। ওইটা বাদ দিলে এই যে মনে করেন যে ইসলামী দাড়ি বা ইসলামী লিবাস, আমি খেয়াল করি সংসদে বিএনপির লোকের জামাতের লোকদের চেয়ে কম না, মানে এইটা দিয়ে আলাদা করা যাবে না, কম না, কোনো অংশ আলাদা করা যাবে না। হ্যাঁ, এটা দিয়ে আলাদা করা যাবে না, এটা আলাদা করা যায় না, আসলে এটা আলাদা করা যায় না। আচ্ছা, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসির ব্যাপারে যেটা বলা হয়, আমি অবশ্য ভিসি সাহেবের আপনার মানে স্টাইলিশ দাড়ি দেখছিলাম, ঠিক আমি ওরকম লিবাস দেখি নাই, কিন্তু কাজে কর্মে একটু জামায়াত এনসিপি মনে হয়েছে ওনারা। আমার মানে কেন মনে হয়েছে, আমার মনে হয় ভুল হতে পারে, বাট আমার মনে হয়েছে। না ঠিক আছে, না ঠিক আছে, মনে হতে পারে, কিন্তু আমি বলছি যে এই সমস্ত বিষয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জনাব প্রফেসর এমাজউদ্দিন সাহেব ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিল টাওয়ারিং ফিগার মানুষ, যাদের একাডেমিক কোয়ালিফিকেশন দেখলে আমাদের ঈর্ষা হতো, যাদের নাম শুনলে আমরা ইন্সপায়ার্ড হতাম যে আমাকে এরকম হতে হবে, আমাকে এরকম পড়াশোনা করতে হবে, বই লিখতে হবে, রাষ্ট্রবিজ্ঞানী হতে হবে, সমাজবিজ্ঞানী হতে হবে। তা আমরা এই কনসিডারেশনে, বিএনপি হলেও আমাদের অসুবিধা নাই, জামাত হলেও আমাদের অসুবিধা নাই, নিউট্রাল হলেও আমাদের অসুবিধা, কিন্তু আমরা দেখতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমি, আপনি, আমরা সকলেই, আমাদের বিশ্ববিদ্যালয়ের ভিসি ইন্টারন্যাশনালি রিপিউটেড একাডেমিশিয়ান হবে, এতে আমাদের চক্ষু জুড়িয়ে যাবে, ব্যক্তিগত কোনো লাভ। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা অনুষ্ঠান শেষ করতে কোনো প্রশ্ন নাই। হেলাল ভাই, আপনি আজকে আপনাকে অনেকবার, আপনাকেও আমার ব্যারিস্টার মনিরকেও অনেকবার আমি ইন্টারাপ্ট করছি, সেই দোষ স্খলনের জন্য আপনি এখন নিরুপদ্রব 1 মিনিট বলেন কোনো প্রশ্ন ছাড়া, তারপর আমরা মনিরকে 1 মিনিট শুনে আমরা আজকের মতো বিদায় নিই। আমার বক্তব্য হলো যে এই যে জুলাই জাতীয় সনদ, এই জাতীয় সনদটা আমাদের কিন্তু এই গণ অভ্যুত্থানের একটা প্রোটোপ্লাজম হয়ে দেখা দিচ্ছে, এটাকে বাস্তবায়ন করা। এইটাকে যখন বাস্তবায়ন করতে যা হবে, তখন আমরা যে কমিটির কথা বললাম সংসদের, আমাদের জামাত ইসলামী ভাইরা এর কমিটিতে নাম জমা দিল না। আমি দেখেন এই যে জুলাই গণহত্যার যে বিচার করা হচ্ছে, সেখান থেকে অ্যাডিশনাল ওই যে আপনার অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করছে, মানে জুলাই সনদকে বা জুলাই চেতনাকে নিয়ে আওয়ামী লীগ যেমন মুক্তিযোদ্ধাকে ইরাকের ব্যবসা করার জন্য জুলাই এই জিনিসটাকে রিজলভ করার জন্য কোন রকম কোঅর্ডিনেটর শো করছে না। যেমন দেখেন যে দাড়ি টুপি, এইটা হলো আমাদের বাংলাদেশের একটা মানুষের ঐতিহ্য, এটাকেও জামাতিকরণ করো, এইটা বলছে, এটা দাড়ি টুপি দেখলে নাকি জামাত। এই যে এইভাবে আপনার মানুষকে এক্সপ্লয়টেশন এক ধরনের, যে দাড়ি টুপির কোন লোকটা বললো যে আমি দাড়ি এবং টুপি এই জন্য আমাকে জামাত ট্যাগ দেওয়া হচ্ছে, তার মানে কি এই দাড়ি টুপিরা লোকগুলোকে ইসলামকে মানে তারা নিজেদের মতো করে নেওয়ার জন্য এরকম একটা প্রচার চালাচ্ছে, দাড়ি টুপি দেখলে সে জামাত। তার মানে দাড়ি টুপির লোকগুলোকে জামাতের দিকে আনার একটা কৌশল। আমি এই
জামাতের এই কৌশলের জন্য আপনাকে আমি বই পড়তে পারবো, মোসাদ একটা বই আছে, মোসাদ। আচ্ছা, এই বইটার নাম আমরা মনে হয় যে যেভাবে আরেকদিন কাজ করে আমি দেখলাম জামাতের টোটাল রাজনীতি দল এই মোসাদের না মধ্যে না আপনার আমরা গুপ্ত নতুন হয়ে আপনার ভিতরে ঢুকে যাওয়া। হেল ভাই, আপনি বক্তব্য যদি শেষ করে দেন, আমরা নতুন তর্কে না যাই। আমরা আজকে উপসংহার মানে আপনি মোটামুটি এই একই কথা দেখেন, 96 সালে আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের বিলটা সরকার মানলাম যেটা বিল আনবো, তখন জামাত সংসদ থেকে পদত্যাগ করলো, করে একটা হইচই পাঠিয়ে দিল দেশে। ঠিক একইভাবে এবারও দেখেন, জুলাই সনদ বাস্তবায়ন করব, তখন কমিটি করতে বলছি, তারা কমিটি থেকে নাম দিবে না, আবার বলে রাস্তায় এসে কর্ডিয়াল আমরা জুলাই সনদের ব্যাপারে আমরা তা না হলে রাজপথে আন্দোলন করব। এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদের একটা প্রিম্যাচিউর সিদ্ধান্ত হচ্ছে এগুলো, এবং এই প্রিম্যাচিউর সিদ্ধান্তের ফলে যিনি আমাদের আমার মনে হয় যে অভ্যুত্থানকে আমরা কালিমা লিপ্ত আমার মনে হয় যে করতে চায়। বেচুর সিদ্ধান্তের কথা বলেছেন। বেশি শিশিমনির আমরা আপনাকে শুনে শেষ করি। আমি মনে করি, অনেস্টলি মনে করি, গণভোটের রায় বাস্তবায়ন না করা বিএনপির জন্য একটা ঐতিহাসিক, লিগ্যাল এবং পলিটিক্যাল ব্ল্যান্ডার হয়ে থাকবে।